প্রিয় 26 ব্যাচ কেমিস্ট্রি মডেল টেস্ট সলভ ক্লাসের আজকের লেকচারে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা যারা 26 সালে এইচএসসি পরীক্ষা দিবা তোমাদের জন্য সিকিউ সলভ আমরা নিয়ে হাজির হয়েছি। তো সেই ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের কেমিস্ট্রি ফার্স্ট পার্টের 4th চ্যাপ্টার অর্থাৎ রাসায়নিক পরিবর্তনের সিকিউগুলোকে সলভ করে দেব এবং এই সিকিউগুলোকে আমি কয়েকটা টাইপে ভাগ করছি তোমাদের সুবিধার্থে। তোমরা যখন প্রত্যেকটা টাইপ সলভ করে ফেলবা খুব অল্প সময়ের ভিতরে তোমাদের বোর্ড পরীক্ষার বাকি যতগুলো সিকিউ আছে তোমরা কিন্তু নিজেরাই সলভ করতে পারবা। তো আমি ওইভাবেই জিনিসগুলোকে সাজিয়ে রাখছি। তো আজকের ক্লাসের পর তোমরা কিন্তু সিকিউ এর বস হয়ে যাবা চ্যাপ্টার 4-এর। তো চলো আমরা শুরু করি। আমি আছি তোমাদের সাথে মোহাম্মদ মঈনুদ্দিন রিয়াদ, পড়াশোনা করতেছি ঢাকা মেডিকেল কলেজে। তো আজকে আমরা সলভ করব কেমিস্ট্রির 4th চ্যাপ্টার রাসায়নিক পরিবর্তন এবং এই চ্যাপ্টারের আমি সিকিউগুলোকে কয়েকটা টাইপে ভাগ করছি। তো আমরা চলো শুরু করে ফেলি। দেখো আমরা প্রথমে যেই টপিকটা পড়ব সেটা হচ্ছে ভাইয়া আচ্ছা একটু দাঁড়াও। আচ্ছা আমি প্রথমে তোমাদেরকে যে টপিকটা পড়াবো সেটা হচ্ছে, টপিকটার নাম আমি তোমাদেরকে লিখে দেই, সেটা হচ্ছে কেপি কেসি রিলেটেড। কি বললাম বলো তো? কেপি অ্যান্ড কেসি। অর্থাৎ এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট সিকিউটা নিয়ে আমি তোমাদেরকে প্রথম যে ক্লাস প্রথম টপিকটা আমি এটা নামকরণ করছি, বুঝছো? তো চলো আমরা কেপি কেসি রিলেটেড যতগুলো সিকিউ আছে সেইগুলোকে ইজিলি সলভ করি। আর সলভ করার পূর্বে তোমাদেরকে আমি কিছু বেসিক ধারণা দিয়ে দিই। তোমরা সবাই জানো বিক্রিয়ার হার। আমরা বেসিক থেকে শুরু করি একদম। বলো তো বিক্রিয়ার হারটা বিক্রিয়ার ঘনমাত্রার সমানুপাতিক। তোমরা এটা জানো, বিক্রিয়ার ঘনমাত্রা। কি বললাম? বিক্রিয়ার হার বিক্রিয়ার ঘনমাত্রার সমানুপাতিক হয়, তাই না? এখন বলো তো বিক্রিয়ার হার কি? বিক্রিয়ার হার হচ্ছে ভাইয়া কোনো একটা বিক্রিয়া হইতে যে সময়টা লাগে, অর্থাৎ ডিএক্স ডিভাইডেড বাই ডিটি। এটা কার সমানুপাতিক হবে? ওই বিক্রিয়কের ঘনমাত্রা। আমি ধরে নিলাম সি, বল ওকে। তাহলে এই যে কনস্ট্যান্ট এটাকে উঠাইতে হলে আমাকে কি করতে হবে? ডিএক্স ডিভাইডেড বাই ডিটি ইকুয়াল করতে হবে কে ডট সি। এই যে কে, এইটা হলো ভাইয়া বিক্রিয়ার হার ধ্রুবক। এটাকে কি বলতে পারি বলো তো? বিক্রিয়ার হার ধ্রুবক। এটাকে আমরা কিন্তু বিক্রিয়ার হার ধ্রুবক বলতে পারি। তাহলে আমরা একটা জিনিস বিল্ড আপ করলাম। এখন আমি তোমাদেরকে যদি একটা ইকুয়েশন লিখে দেই, বলো তো ভাইয়া এ এর সাথে বি বিক্রিয়া করলো, করার পরে সি আর ডি তৈরি করলো, তাহলে এখানে বিক্রিয়ককে এ এবং বি, উৎপাদকে সি এবং ডি। এই যে একটা উপমুখী বিক্রিয়া, এই বিক্রিয়ার হার ধ্রুবক বা বিক্রিয়ার হারটা কি হবে বলো তো? তোমরা সবাই জানো না যে এই বিক্রিয়ার ক্ষেত্রে হার হবে ভাইয়া উৎপাদের ঘনমাত্রার গুণফল ডিভাইডেড বাই বিক্রিয়কের ঘনমাত্রার গুণফল। তার মানে লিখতে পারি সি এর ঘনমাত্রা এবং ডি এর ঘনমাত্রা ডিভাইডেড বাই এ এর ঘনমাত্রা আর হচ্ছে ভাইয়া বি এর ঘনমাত্রা। এটা আমরা সবাই জানি, তাই না? খেয়াল করে দেখছো এই যে আমি এখানে তোমাদেরকে কে বা বিক্রিয়ার হার ধ্রুবক নিয়ে বলতেছি না, সেই হার ধ্রুবক থেকেই কিন্তু আমরা দুইটা জিনিস ডেভেলপ করি। একটা হচ্ছে কেপি, আরেকটা হচ্ছে ভাইয়া কেসি। তাহলে আজকে আমি তোমাদেরকে ফার্স্ট যে টপিকটার নাম লিখলাম কেপি আর কেসি, সেটা আর কিছুই না ভাইয়া এই যে এই জায়গা থেকে আসতেছে। তার মানে আমি যখন কেপি নিয়ে হিসাব করব তখন কেপি কি? পার্শিয়াল প্রেসারের হার ধ্রুবক, কেসি হলো পার্শিয়াল কনসেন্ট্রেশনের হার ধ্রুবক। তাহলে দুই ক্ষেত্রেই আমাকে উপরে উৎপাদের হয় প্রেসার না হলে ঘনমাত্রা, নিচে হলো বিক্রিয়কের প্রেসার না হলে ঘনমাত্রা, তাহলে কিন্তু হয়ে যাবে। তো চলো আমরা কেপি এবং কেসিটাকে আরেকটু সুন্দরভাবে বিল্ড আপ করি। খেয়াল করো তো, আমি যদি তোমাদেরকে একটা ইকুয়েশন দেই, একদম নর্মাল একটা ইকুয়েশন কেপি বোঝার জন্য, তাহলে তোমরা খুব সহজে বুঝবা। আগে বলো তো কেপি কি? কেপি মানে ভাইয়া আংশিক চাপ। কি বললাম? আংশিক চাপ। তাহলে এই যে ভাইয়া আংশিক চাপ, এই জিনিসটা একটু ভালো করে বুঝি। মনে রাখবা কেপি মানে হচ্ছে ভাইয়া আংশিক চাপ মানে হচ্ছে ভাইয়া মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। ওকে, তাহলে এখন আমি মোট চাপকে ধরে নিলাম ভাইয়া পি, এমনিতে কথার কথায় ধরে নিলাম পি, এবং মোল ভগ্নাংশ জিনিসটা আমাকে বুঝতে হবে, তাহলেই কিন্তু হয়ে যাবে। দেখো মোল ভগ্নাংশ ভাইয়া মানে হচ্ছে ভাইয়া নিজের মোল, কি বললাম? তার যে মোল সংখ্যা ডিভাইডেড বাই মোট মোল। কি বললাম? নিজের মোল ডিভাইডেড বাই মোট মোল ইন্টু মোট চাপ অর্থাৎ পি। তাহলে এটাই কিন্তু ভাইয়া মোল ভগ্নাংশ। ওকে, মোল ভগ্নাংশকে মোট চাপ দিয়ে গুণ দাও, আমরা কিন্তু পার্শিয়াল প্রেসারটা পাবো। তাহলে আমরা একটা এক্সাম্পল দিয়ে বুঝি। চলো আমরা একটা এক্সাম্পল দিয়ে বুঝি, তাহলে আমাদের জন্য ইজি হয়ে যাবে। এক্সাম্পলটা কি? ধরো
নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন বিক্রিয়া করবে, করে অ্যামোনিয়া তৈরি করবে, এবং এগুলো হবে উভমুখী বিক্রিয়া। ওকে, অ্যামোনিয়া তৈরি করলো। এখন এই সকল বিক্রিয়াগুলার মোল ভগ্নাংশ বের করা বা আংশিক চাপ কেপি কেসি বের করার জন্য প্রথম যে জিনিসটা তোমাকে লাগবে সেটা হচ্ছে সমতা করে নেওয়া। করে দেওয়া থাকলে তো মাশাআল্লাহ, না থাকলে তোমাকে সমতা করতে হবে। তো এখানে সমতা করা ইজি, হাইড্রোজেনের সামনে যদি 3 এবং অ্যামোনিয়ার সামনে 2 দিয়ে দিলে আমাদের সমতা হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এখন কিন্তু আমি খুব সহজেই পার্শিয়াল প্রেশারটা বের করতে পারবো। আমি আগেই বলছি যে কে 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 মানে হচ্ছে উৎপাদের ঘনমাত্রা, উৎপাদের যে ঘনমাত্রাগুলোর গুণফল ডিভাইডেড বাই বিক্রিয়কের ঘনমাত্রা। আর কেপি কি, কেপি হচ্ছে উৎপাদের পার্শিয়াল প্রেশার ডিভাইডেড বাই বিক্রিয়কগুলোর পার্শিয়াল প্রেশার। দেখছো, তাহলে উৎপাদের পার্শিয়াল প্রেশার কি, অ্যামোনিয়ার পার্শিয়াল প্রেশার। আর তোমরা জানো সামনে যদি কিছু থাকে ওটা পাওয়ার হয়ে যায়, তাহলে পাওয়ার হয়ে যাবে না। ঠিক আছে, বিক্রিয়ক কি আছে, নাইট্রোজেন, আরেকটা কি আছে, হাইড্রোজেন। তাহলে হাইড্রোজেনের পার্শিয়াল প্রেশার সামনে 3 আছে, তাহলে পাওয়ার হয়ে যাবে। তাহলে এই জিনিসটাকে আমরা বলতে পারি না যে এই বিক্রিয়ার পার্শিয়াল প্রেশার। তাহলে আমি যদি কেপি বের করে ফেললাম, আমি যদি পার্শিয়াল প্রেশার অফ নাইট্রোজেন অ্যামোনিয়া জানি, নাইট্রোজেন আর হাইড্রোজেন জানি, তাহলেই কিন্তু বের করে ফেলতে পারবো। আমরা ধীরে ধীরে এগুলো বের করব। তো চলো আরেকটা জিনিস বিল্ড আপ করি, সেটা হচ্ছে এই যে তোমাকে আমি বারবার বলতেছি না কেপি এবং কেসি, চলো আমরা কেপি আর কেসি ও কেসি এর সম্পর্কতা তৈরি করি। এদের ভিতরে কি সম্পর্ক আছে এটাকে আমরা মুখস্থ করব না, এটা আমরা ইকুয়েশনের মাধ্যমে বের করব। তাহলে কি হবে, একটা বোর্ড কোয়েশ্চেন সলভ হয়ে যাবে। আমরা একটু পরে দেখাবো। দেখো কেপি আর কেসি এর সম্পর্ক, তুমি একটা রিয়েকশন যদি আমি র্যান্ডমলি লিখি, দেখো আমি একটা র্যান্ডম রিয়েকশন লিখতেছি, সেটা হচ্ছে ধরো A2B4, কি লিখলাম, এটা একটা যৌগ, এটা উভমুখী বিক্রিয়ায় ভাঙে তৈরি করে AB2। ওকে, এবং আমরা সমতা করলে সামনে একটা 2 পাই। তাহলে বলো তো এই বিক্রিয়ার কেসি আমি কিভাবে বের করব? ভাই এই বিক্রিয়ার কেসি ইকুয়াল আমরা বলতে পারি না যে উৎপাদের ঘনমাত্রা, অর্থাৎ কোনো কিছুর চারদিকে থার্ড ব্রেকেট দিলে সেটা ঘনমাত্রা নির্দেশ করে। সামনে 2 আছে তাহলে স্কোয়ার হয়ে যাবে এখানে। বিক্রিয়কের ঘনমাত্রা অর্থাৎ A2B4, তাহলে ঘনমাত্রা হয়ে গেল। তাহলে আমরা কেসিটা পেয়ে গেলাম, বুঝতে পারছো তো? এখন কেপি কি হবে বলো তো? একইভাবে পার্শিয়াল প্রেশার নিয়ে হবে, অর্থাৎ AB2 এর পার্শিয়াল প্রেশার সামনে কিছু থাকলে সেটা পাওয়ার হয়ে যায়, আর A2B এটার পার্শিয়াল প্রেশার A2B4। তাহলে আমরা কিন্তু এই ইকুয়েশনে কেসিও পাইলাম কেপিও পাইলাম। চলো কোনোভাবে আমরা কেসি আর কেপি এর একটা কানেকশন তৈরি করি। দেখো তো আমরা সবাই একটা জিনিস জানি না ভাইয়া, পিভি ইকুয়াল এনআরটি, এটা তো আমাদের কমন জিনিস, তাই না? এখন আমি কি করলাম, ভিটাকে ওই পারে নিয়ে গেলাম, তাহলে এন ডিভাইডেড বাই ভি আর টি, এটা। এখন তোমরা সবাই এটা অ্যান্সার করতে পারবা, মোল সংখ্যা ইকুয়াল হচ্ছে তোমার কি বলতে পারে আয়তন ইনটু কনসেন্ট্রেশন। তাহলে আমরা বলতে পারি না এস ইকুয়াল হচ্ছে এন ডিভাইডেড বাই ভি, তাহলে এন ডিভাইডেড বাই ভি তো আমি এখানে পাচ্ছি, তাহলে সেখানে আমি এস লিখতে পারি বা কনসেন্ট্রেশন লিখতে পারি। তাহলে চলো তো লিখে দেই যে এস আর টি। আমরা এখানে এস না বলে এখানে আমরা বলবো হচ্ছে ভাইয়া আচ্ছা এটা মুছে দিই, আমরা এস না বলে আমরা এখানে সুবিধাতে বলে দিচ্ছি সি। এই সি জিনিসটাও যা, এস জিনিসটাও তা, মানে তুমি যেইভাবে প্রকাশ করতেছো। তাহলে এটাকে আমি এক ধরে নিলাম, কি ধরে নিলাম, এক ধরে নিলাম। এখন খেয়াল করো তো পি ইকুয়াল সি আর টি, তাহলে আমি বলতে পারি না যে পি অফ এ বা A2B4, তাহলে আমি কি বলতে পারি, সি অফ A2B4 আর টি বলতে পারি। একইভাবে আমি বলতে পারি না পি অফ AB2 ইকুয়াল হচ্ছে সি অফ AB2 আর টি, তাহলে আমরা এটা বলতে পারি। তাহলে এটাকে আমি 2 ধরে নিলাম, এটাকে 3 ধরে নিলাম। ঠিক আছে, বুঝতে পারছো তো এতটুকু? তাহলে এখন 2 এবং 3কে যদি আমি এইখানে বসাই তাহলেই কিন্তু আমার একটা সম্পর্ক তৈরি হবে। তো চলো আমি নেক্সট পেজে জিনিসটাকে বসাই দিই। ওকে, তাহলে আমি 2 এবং 3কে ওই পিভি পার্শিয়াল প্রেশারের সূত্রে বসাবো। আমরা পার্শিয়াল প্রেশার কি পাইছিলাম, পার্শিয়াল প্রেশার পাইছিলাম ভাইয়া উৎপাদের ঘনমাত্রার, অর্থাৎ AB2 তার স্কয়ার ডিভাইডেড বাই বিক্রিয়কের ঘনমাত্রা তার এটা, এটা পাইছিলাম। এখন আমি কি করব, বসাবো। তাহলে বসাই, যদি বসাই তাহলে কি হবে দেখো তো, আমি পাবো CAB2 RT তার স্কয়ার পাবো ডিভাইডেড বাই CA2B4 RT পাবো, এমনটা পাচ্ছে না? তাহলে এখন আমরা বলতে পারি না যে উপরে হবে CAB2 তার স্কয়ার ইনটু আর স্কয়ার টি স্কয়ার, বা আমরা একবারে লিখলে RT স্কয়ার ডিভাইডেড বাই CA2B4 ইনটু RT।
তাহলে এখানকার একটা আরটি এখানকার একটা আরটি কেটে যাবে, তাহলে কি থাকে বলো তো, CAB2 স্কয়ার। আচ্ছা আমি এত সুন্দর এত ডিটেলে কেন এটা করাচ্ছি তোমাদেরকে একটু পরেই তোমরা বুঝতে পারবা। এটা পাচ্ছি না? এখন দেখো তো, এই যে এই দুইটার রেশিও আমরা বলতে পারি না ভাইয়া এইটা, তাহলে আমরা কেপি লিখতে পারি না তার জায়গায়? এই যে দেখো, আমরা যদি এখানে কেপি লিখে দেই তাহলে কেপি ইন্টু আরটি পাচ্ছি। তাহলে আমরা বলতে পারি না ভাইয়া কেসি ইন্টু আরটি পাচ্ছি, তাহলে কেপি ইকুয়াল কেসি আরটি। এই যে দেখো, আমাদের কিন্তু একটা সম্পর্ক তৈরি হয়ে গেল কেপি আর কেসির ভিতরে। দেখছো কত মজার জিনিস? তাহলে আমরা যদি একটা জেনারেলাইজ সূত্র প্রতিপাদন করতে চাই, তাহলে আমরা বলতে পারি কেপি ইকুয়াল কেসি ইন্টু আরটি টু দা পাওয়ার এন। টু দা পাওয়ার কি? এন। যেখানে এন হলো ভাইয়া উৎপাদের মোল ডিভাইডেড মাইনাস বিক্রিয়কের মোল। কি বললাম বলো তো? বিক্রিয়কের মোল। তাহলে কিন্তু আমাদের কেপি এর সাথে কেসি এরও একটা সম্পর্ক তৈরি হয়ে গেল। তাহলে আমরা কি কি শিখলাম? বিক্রিয়ার হার শিখলাম, এরপরে কে কে মানে কি উৎপাদের ঘনমাত্রা ডিভাইডেড বাই বিক্রিয়কের ঘনমাত্রা শিখলাম, এরপরে শিখলাম কিভাবে একটা উৎপাদের বা একটা বিক্রিয়ার কেপি এবং কেসি কে লিখতে হয় সেটাও শিখলাম। শিখার পরে আমরা কি করলাম, কেপি আর কেসি এর ভিতরে একটা সম্পর্ক তৈরি করলাম। এখন আরেকটা জিনিস শিখবো, সেটা হচ্ছে একটা র্যান্ডম রিঅ্যাকশন যদি দেওয়া থাকে তাহলে আমরা কিভাবে জিনিসটাকে সামনের দিকে আগাবো, অর্থাৎ তোমাদের বোর্ড পরীক্ষার কোশ্চেন সলভ করাটা এখন আমরা একটু শিখবো। ওকে, তো ধরো আমরা আবার একটা র্যান্ডম রিঅ্যাকশন লিখলাম, সেটা হচ্ছে নাইট্রোজেনের সাথে 3 অণু হাইড্রোজেনের বিক্রিয়া। ওকে, তাহলে 3 অণু হাইড্রোজেনের বিক্রিয়া 2 অণু অ্যামোনিয়া তৈরি হবে। আমি ধরে নিলাম এই বিক্রিয়ায় আলফা পরিমাণ বিক্রিয়ক বিয়োজিত হয়। কতটুকু আলফা পরিমাণ বিয়োজিত হয়? বিয়োজিত। তাহলে এই যে দেখো, এখন তোমরা ধীরে ধীরে তোমাদের বোর্ড পরীক্ষার কোশ্চেনের দিকে চলে যাচ্ছ। তাহলে তোমাকে কিভাবে করতে হবে সলভ? লিখতে হবে বিক্রিয়ার শুরুতে। কখন? বিক্রিয়ার শুরুতে। বিক্রিয়ার শুরুতে এই জিনিসগুলোকে তুমি আগে আমি যখন বিল্ড আপ করে দিব, তুমি একটা সিকে এমনিতেই সলভ করতে পারবা। দেখো বিক্রিয়ার শুরুতে আমাদের কতটুকু থাকবে বিক্রিয়ক, তোমাদের এটা মাথায় রাখতে হবে। যদি উল্লেখ করা না থাকে তাহলে সামনের যে সংখ্যাটা থাকে সেটাই হলো তার ইনিশিয়াল মোল সংখ্যা। বুঝতে পারছো? তাহলে নাইট্রোজেনের সামনে কয়টা আছে? 1, তাহলে 1 থাকবে। হাইড্রোজেনের সামনে 3 আছে, তাহলে বিক্রিয়ার শুরুতে কত মোল করে আছে? 1 মোল করে আছে, 3 মোল করে আছে। আরে বিক্রিয়ার শুরুতে তো উৎপাদ থাকবে না, তাহলে উৎপাদ আছে 0 মোল। ওকে, আমার লাগবে হলো সাম্য অবস্থা। কারণ কি? এটা একটা সাম্য অবস্থার ইকুয়েশন। তাহলে সাম্য অবস্থায় কি হবে বলো তো? সাম্য অবস্থায় ওই যে দেখো আলফা পরিমাণ বিয়োজিত হয়েছে, এই জিনিসটা খুব ভালো করে বুঝতে হবে। তাহলে 1 মোল থেকে আলফা পরিমাণ বিয়োজিত হলো, তাহলে 1 মাইনাস 1 ইন্টু আলফা। বুঝতে পারছো? 1 মোলের আলফা পরিমাণ বিয়োজিত হলো, এটা খুব ভালো করে বুঝতে হবে। আর 3 মোলের আলফা পরিমাণ, তার মানে 3 মাইনাস 3 ইন্টু আলফা। আর 2 মোলের আলফা পরিমাণ উৎপাদিত হচ্ছে, তার মানে 2 ইন্টু আলফা। তাহলে আমরা একটু সুন্দরভাবে লিখতে পারি না? 1 মাইনাস আলফা, এখানে 3 মাইনাস 3 আলফা, আর এখানে হলো 2 আলফা। এত মোল করে আমার কি হলো? বিক্রিয়ক থেকে গেল, উৎপাদ তৈরি হলো। তাহলে আমরা মোট মোলের হিসাব করতে পারি না এখান থেকে? দেখো তো মোট মোল কত হবে। আমার আগে জানতে হবে, আমরা আগেই বলছিলাম পার্শিয়াল প্রেসার বের করতে হলে মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ লাগে, মোল ভগ্নাংশ ইন্টু নিজের মোল ডিভাইডেড বাই মোট মোল। তাহলে আমি যদি যোগ করে দিই মোট মোল পেয়ে যাব, নিজেদের মোলগুলোও তো পাইছি। দেখছো কিভাবে কনসেপ্টটা বিল্ড আপ হচ্ছে? মোট মোল কত হবে বলো তো? 1 মাইনাস আলফা প্লাস 3 মাইনাস 3 আলফা প্লাস টুয়াইস আলফা, মানে এই তিনটার যোগফল হবে। তাহলে কত হচ্ছে? 3 আর 4 মাইনাস টুয়াইস আলফা। তাহলে আমরা কিন্তু মোট মোল পেয়ে গেছি। এখন মোট মোল থেকে এই যে ধরো নাইট্রোজেনের মোলকে মোট মোল দিয়ে ভাগ দিলাম, ইন্টু মোট প্রেসার দিয়ে গুণ দিব, নাইট্রোজেনের পার্শিয়াল প্রেসার পেয়ে যাব। একইভাবে হাইড্রোজেনের পাবো, একইভাবে অ্যামোনিয়ার পাবো। তারপরে আমি যখন কেপি লিখবো তখন লিখবো পার্শিয়াল প্রেসার অফ অ্যামোনিয়া তার স্কোয়ার, পার্শিয়াল প্রেসার অফ নাইট্রোজেন তার নাইট্রোজেন, পার্শিয়াল প্রেসার অফ হাইড্রোজেন তার কিউব। দেখো তো এখন তুমি পারবা না? আর তুমি যদি কেপি বের করতে পারো, কেসি বের করতে পারবা না? দেখছো আমাদের কিন্তু কনসেপ্টটা বিল্ড আপ হয়ে গেছে। তাহলে কিন্তু এই জিনিসটা দিয়ে তোমাদের কেপি এবং কেসি রিলেটেড ম্যাথের যে টপিকগুলো লাগতো, তুমি যদি নাও বুঝে থাকো এর আগে, আশা করি তুমি এখন বুঝতে পারছো। তো চলো এখন আমরা
কেপিকেসি রিলেটেড বোর্ড পরীক্ষায় কি কি কোশ্চেন আছে একটু দেখে আসি, যাতে তোমাদের আর কোনো কনফিউশন না থাকে। তো চলো আমরা বোর্ড পরীক্ষার প্রথম কোশ্চেনটা দেখি। দেখো রাজশাহী বোর্ড 2025 সালে আসছে। কি কোশ্চেন করছে? একটা বিক্রিয়া দেওয়া আছে A2B4, ভৌত অবস্থা গ্যাসীয় হইতে হবে, একটা উভমুখী বিক্রিয়া। এখানে টাইপ করতে একটু সমস্যা হয়েছে, তো এটা একটা উভমুখী বিক্রিয়া, বুঝছো? সবসময় উভমুখী বিক্রিয়া হবে। AB2 2 মোল তৈরি হলো, আলহামদুলিল্লাহ সমতাই দেওয়া আছে। ঠিক আছে, বলছে AB2 এর পারমাণবিক সংখ্যা 7 আর 8, অর্থাৎ নাইট্রোজেন আর অক্সিজেনকে ইন্ডিকেট করছে। হয়তো আমাদের লাগবেও না, রুম টেম্পারেচার দেওয়া আছে এবং পার্শিয়াল প্রেসার বা প্রেসার দেওয়া আছে। বলছে যে বিয়োজন মাত্রা 15%। A2B4, A2B4 কি ভাইয়া? বিক্রিয়ক, তাহলে বিক্রিয়কের বিয়োজন মাত্রাও দেওয়া আছে। দেখছো কত কিছু দেওয়া আছে, সব দেওয়া আছে। এখন বলছে বিক্রিয়াটার কেপি এবং কেসি এর ভিতরে সম্পর্ক প্রতিপাদন করো। কি বলছে? কেপি আর কেসি এর সম্পর্ক প্রতিপাদন করো। ভাইয়া দেখো তো, আমি সম্পর্ক তোমাদের প্রতিপাদন করে দেখাই দিছি না? এই যে দেখো, A2B4 AB2, এই জিনিসটাই বোর্ড পরীক্ষা আসছে না? তাহলে তুমি এতদিন ধরে কেপি আর কেসি এর যে সম্পর্ক সেটা তোমরা মুখস্থ করছো, আজকে কি তোমাদের ইজি হয়ে গেল না সম্পর্কটা প্রতিপাদন করা? জাস্ট এইভাবে করে দাও, বোর্ড পরীক্ষার গতে আসতে 3 মার্কের তুমি 3-এ 3 পেয়ে যাবা। এই চ্যাপ্টারটার একটা বিশেষত্ব কি, এই চ্যাপ্টারে ম্যাথ আছে, তো তুমি লিখলেই কিন্তু ফুল মার্ক পাবা। তাহলে দেখো প্রথম গয়ের অ্যান্সার কিন্তু আমাদের হয়ে গেল। কনসেপ্ট দেখে আমরা গ নাম্বারের অ্যান্সারটা করে ফেললাম। এখন আসো ঘ নাম্বারটার অ্যান্সার করব। অনেক মজার জিনিস, ঘ নাম্বারটার অ্যান্সার করব। ঠিক আছে, তো চলো আমরা মিলে মিলে একসাথে ঘ নাম্বারটার অ্যান্সার করি। এখন কি বলছে বুঝো? দেখো তো, আমার ইনিশিয়াল চাপ দেওয়া আছে এবং বিয়োজন মাত্রাটা দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমার চাপও দেওয়া আছে, এখন মোট চাপ দেওয়া আছে, তাহলে আমি পার্শিয়াল প্রেসারটা বের করতে পারবো। ঠিক আছে না? তাহলে আমি জাস্ট তোমাদেরকে বুঝাই দিচ্ছি যে কিভাবে তোমরা একটা সিকিউটাকে অ্যান্সার করা শুরু করবা। ওকে, তোমাদেরকে একটা জিনিস জানতে হবে, কেপি বা কেসি এরা কনস্ট্যান্ট থাকে। এরা কি থাকে? সব সময় মনে রাখবা, কনস্ট্যান্ট থাকে। এবং এই কনস্ট্যান্ট কেবলমাত্র টেম্পারেচার চেঞ্জ হইলেই চেঞ্জ হয়, তাছাড়া আর কখনোই চেঞ্জ হবে না। প্রেসার দাও, কনসেন্ট্রেশন চেঞ্জ করো, কখনোই চেঞ্জ হবে না। তাহলে কেপি আর কেসি একটা কি জিনিস? কনস্ট্যান্ট জিনিস। তাহলে আমার প্রেসার দেওয়া আছে এত। ঘ নাম্বার প্রশ্নে কি বলছে দেখো, প্রেসারটা আমি চেঞ্জ করে হ্রাস করলাম। তাহলে আমার P2 চাই, P2 এটা, এটা P1 হলে এটা P2 হবে। বিক্রিয়ক A2B4 বিয়োজন মাত্রা কি 5% বৃদ্ধি পাবে কিনা, এটা আমার চাইছে। দেখো বিয়োজন মাত্রা দেওয়া আছে, চাপও দেওয়া আছে। এখন আমরা বললাম চাপটাকে কমাইলাম, বিয়োজন মাত্রা কি 5% বৃদ্ধি পাবে কিনা, এইটা হলো আমার প্রশ্ন। তাহলে এই প্রশ্নটা আমি কিভাবে অ্যান্সার করতে পারি? দেখো তো, আমি তোমাকে বলে দিছি কেপি একটা কনস্ট্যান্ট জিনিস। তাহলে প্রথম ক্ষেত্রে আমি কেপিটাকে বের করব, দ্বিতীয় আরেকটা ক্ষেত্রে কেপি থেকে আমি বিয়োজন মাত্রাটা বের করব, তাহলেই কিন্তু আমাদের হয়ে যাবে। তুমি কি কোশ্চেনটাকে ধরতে পারতেছো কিনা, এটা হলো সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস। তো চলো সলভ করি, তাহলে তুমি আরো ক্লিয়ার হবা। তো আমাদের তো সবকিছুই দেওয়া আছে। A2B4 থেকে যখন AB2 তৈরি করব, তখন আমরা পার্শিয়াল প্রেসার আমি অলরেডি তো করেই ফেলছি, তাহলে তো আমার এখানে আর দরকার নেই আলাদাভাবে করা, তো সলভটা করে ফেলি। তাহলে এই ইকুয়েশনের পার্শিয়াল প্রেসারটা কি হবে বলো তো? এই ইকুয়েশনের পার্শিয়াল প্রেসারটা হবে ভাইয়া পি AB2 এর পার্শিয়াল প্রেসারের স্কয়ার ডিভাইডেড বাই PA2B4 এর পার্শিয়াল প্রেসার। এটা তো তোমরা এতক্ষণে বুঝেই ফেলছো। তাহলে এখন আমি যদি AB2 এর পার্শিয়াল প্রেসার জানি আর A2B এর পার্শিয়াল প্রেসার জানি, তাহলে আমাদের হয়ে যাচ্ছে না? তাহলে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। তাহলে আমরা চলো এই জিনিসটাকে সলভ আউট করি। তাহলে আমরা কিভাবে লিখতে পারি দেখো, A2B4 এখান থেকে তৈরি হচ্ছে 2 অণু AB2, তাই না? ভালো করে বুঝো। তাহলে ইনিশিয়ালি আমাদের তো ঘনমাত্রা দেওয়া নাই, আমাদের তো মোল সংখ্যা দেওয়া নাই, তাহলে আমরা লিখে দিব বিক্রিয়ার শুরুতে, ওই যে লাস্টে যে জিনিসটা করাইলাম সেটাই। বিক্রিয়ার শুরুতে আমাদের আদি মোল সংখ্যা কত ছিল? এখানে হবে 1 মোল, এটা হবে 0 মোল। বিয়োজন মাত্রা দেওয়া আছে ভাইয়া 15%। 15% মানে কি বলো তো? 0.15, তাই না? 15% দেওয়া আছে। ঠিক আছে, তাহলে সাম্য অবস্থায় কতটুকু বিয়োজিত হবে, এইভাবে তোমরা করবা। হ্যাঁ, সাম্য অবস্থায় কতটুকু বিয়োজিত হবে? 1 এর 0.5, তার মানে 1 × 0.5 করলে 0.5ই থাকে, এতটুকু। আর হচ্ছে তৈরি হবে কতটুকু? 2 × 0.5, 0.15। এই তোমরা কি বুঝতে পারছো? এইভাবে কিন্তু হবে।
ওকে, তাহলে আমরা লিখতে পারি না যে 1 থেকে 0.5 দিলে হয় ভাইয়া 0.85 মোল, আর উৎপন্ন হয় কত মোল? 0.3 মোল। তাহলে আমরা কিন্তু সাম্য অবস্থায় বিক্রিয়কের মোল সংখ্যা, উৎপাদের মোল সংখ্যা পেয়ে গেলাম। তাহলে মোট মোলের হিসাবটা কি হবে বলো তো? মোট মোল হবে কত? এই যে ভাইয়া 0.85 প্লাস 0.3 মোল, এই কত হয় রে? এই দুটার যোগফল হয় হচ্ছে 1.5 মোল, 1.15 মোল। তাহলে আমরা মোট মোল পেয়ে গেলাম। এখন মোট মোলকে তাদের সাম্য অবস্থায় থাকা প্রত্যেকটা মোলের অনুপাত যেটা হবে সেটাই মোল ভগ্নাংশ, আর সেটাকে মোট প্রেসার দিয়ে গুণ দিলে আমরা পেয়ে যাব কি? আংশিক প্রেসার। আর এই আংশিক প্রেসারগুলোকে যদি আমি এখানে আর এখানে বসাই দিই তাহলে আমরা কিন্তু কেপিটা পেয়ে যাব। বুঝতে পারছো? তাহলে আমরা কেপিটা বের করতে যাচ্ছি এখন। তাহলে এখন আমরা দেখি যে এ টু বি এর আংশিক প্রেসার কিভাবে বের করব। এ টু বি এর ক্ষেত্রে কি হবে বলো তো? এ টু বি এর ক্ষেত্রে মোল, এ টু বি এর মোল সংখ্যা কত? 0.85, মোট মোল কত? 1.15, মোট প্রেসার কত বলো তো? 1 এটিএম। আরে আল্লাহ, 1 এটিএম হলে কি আর লেখা লাগে? এই যে এটা, তাহলে কত হবে বলো তো? 0.15, 0.85 ডিভাইডেড বাই, আচ্ছা আমরা একটু বের করি, 0.85 ডিভাইডেড বাই 1.15 হয় ভাইয়া 0.74। এটা কি বেরোলো? পার্শিয়াল প্রেসার। একক কি হবে? এটিএম। বুঝছো? একইভাবে ভাইয়া আমি হচ্ছে এবি টু এর পার্শিয়াল প্রেসার বের করব। কি হবে বলো তো? পার্শিয়াল প্রেসার অফ এবি, পার্শিয়াল প্রেসার অফ এ টু বি। একইভাবে এইটার যে মোল সংখ্যা 0.3, টোটাল মোল 1.15 ইন্টু পার্শিয়াল মোট প্রেসার, এটা কত হয়? এটা হয় 0.3 ডিভাইডেড বাই 1.15, এটার ভ্যালু হয় ভাইয়া 0.26 এটিএম। তাহলে দেখো তো আমরা কিন্তু দুইটারই পার্শিয়াল প্রেসার পেয়ে গেছি। এখন এই দুটার রেশিও করলে আমরা কিন্তু কেপিটা পেয়ে যাব, তাই না? আচ্ছা, তাহলে আমরা লিখতে পারি না কেপি ইকুয়াল কি? পার্শিয়াল প্রেসার অফ এ বি টু স্কোয়ার ডিভাইডেড বাই পার্শিয়াল প্রেসার অফ এ টু বি ফোর। তাহলে আমরা কি করতে পারি? আমরা আগের পেজ থেকে কত কত পাইছিলাম? 0.26 তার স্কোয়ার ডিভাইডেড বাই কত পাইলাম? এই যে 0.74, 0.74। তাহলে কত হয় বলো তো? আমরা লিখি 0.26 স্কোয়ার ডিভাইডেড বাই 0.74। আচ্ছা ঠিক আছে, তাহলে এটার ভ্যালু হচ্ছে ভাইয়া 0.091। ওকে, তাহলে আমরা ভ্যালুটা কত পাইলাম বলো তো? আচ্ছা আমি কি মোটামুটি ঠিকই লিখছি, স্কোয়ার 0.091 এত এটিএম। ওকে, তাহলে এত এটিএম পাইলাম, কারণ এখানে এটিএম স্কোয়ার হবে, এটা এটিএম। ওকে, তাহলে আমরা কিন্তু কেপিটা পেয়ে গেলাম। আর তোমরা কিন্তু জানো প্রেসার টেম্পারেচার চেঞ্জ না করলে কেপিটা কনস্ট্যান্ট থাকে। তাহলে আমরা এই কেপি থেকেই পরবর্তীর বিয়োজন মাত্রাটা বের করতে পারি, কারণ আমরা জানি পরবর্তী কন্ডিশনে কি দেওয়া আছে, পি টু এর ভ্যালু কত বলছে পরবর্তী ধাপে, যে হচ্ছে কমাই কত করলাম 0.65, তাহলে পি টু কত হয়ে গেছে 65 এটিএম। আমরা কেপি এর ভ্যালু জানি এই যে 0.091। এখন আমরা এখান থেকে কি করতে পারি বলো তো? আমাদের বিয়োজন ধ্রুবক চাইছে বা বিয়োজন মাত্রাটা চাইছে, এটা বের করতে পারি। কিভাবে বের করব? আমরা জানি কি কেপি ইকুয়াল উৎপাদের পার্শিয়াল প্রেসার ডিভাইডেড বাই বিক্রিয়কের পার্শিয়াল প্রেসার ইনটু মোট চাপ। তাহলে উৎপাদের পার্শিয়াল প্রেসার বিক্রিয়কের পার্শিয়াল প্রেসার, এখানে আমরা ওই ইকুয়েশনটাকে ইউজ করব। যে কিভাবে ইউজ করব দেখো, এই যে আমি এখানে লিখে দিই তাহলেই হবে। এই যে দেখো, ধরে নিলাম ইনিশিয়াল এসে 1 মোল 0 মোল, এখন 1 মোল থেকে আলফা পরিমাণ বিয়োজিত হবে, আর এখানে টুয়াইজ আলফা পরিমাণ উৎপন্ন হবে, এতটুকু। তাহলে আমাদের কি হবে দেখো, এই যে আমরা এখানে লিখতে পারি কেপি ইকুয়াল উৎপাদের ঘনমাত্রা অর্থাৎ 1 ডিভাইডেড মাইনাস সরি একটু ভুল লিখছে, কি হবে বলো তো? টুয়াইজ আলফা উৎপাদের বিয়োজন মাত্রা স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা, এটা হবে না বলো তো? ইনটু মোট চাপ অর্থাৎ কত 0.65। তাহলে তুমি যদি এই ইকুয়েশনটাকে বুঝতে পারো তাহলে কিন্তু হয়ে গেছে। তাহলে আমি তোমার কেপি জানো, প্রেসার জানো, এখন আলফার পরিমাণ বের হয়ে যাবে না? ক্যালকুলেটর টিপু ভাইয়া, তাহলেই হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আমাদের আলফার পরিমাণটা বের হয়ে যাবে। কত হবে বলো তো? তোমরা যদি এতটুকু জানো তাহলে কিন্তু আমাদের আলফার পরিমাণটা বের হয়ে যাচ্ছে। এটা তুমি যদি ইকুয়েশনে বসাও তাহলেই কিন্তু হয়ে যাবে। কত আসে? আমি কিন্তু বসাই ফেলছি, আমি আগে থেকে করে রাখছি, তো আমি আর আলাদাভাবে করলাম না। আমাদের অ্যান্সারটা আলফার পরিমাণ আসে 0.185। ওকে,
তো এই জিনিসটা একটু খটকা লাগতে পারে, আমি আরেকবার বলতেছি যে আমার হচ্ছে কেপি তো কনস্ট্যান্ট আছে, পার্শিয়াল প্রেসার চেঞ্জ করছে, আমার বিয়োজন মাত্রা চাইছে। তো আমি কি জানি যে ইনিশিয়ালি 1 মোল আছে আর 0 মোল আছে, বিয়োজন মাত্রা যদি আলফা ধরে নেই তাহলে এখান থেকে আলফা পরিমাণ বিয়োজিত হলো, এখানে টুয়াইজ আলফা উৎপাদিত হলো। এখন এই দুটা রেশিওটাই তো আমার পার্শিয়াল প্রেসার, তাই না? আমি কিন্তু ওইটাই বসাইছি, এই যে দেখো বসাই ফেলছি, ওটার স্কোয়ার আর এখানে নর্মাল, তাহলে আমার হয়ে গেছে। তো এইখানে তুমি যদি একটু ক্যালকুলেটারে বসাও তাহলে তুমি পাবা হলো 0.185। তাহলে এটাকে আমি পার্সেন্টেজে যদি 100% দিয়ে গুণ দিই তাহলে কত হচ্ছে বলো তো? এটার ভ্যালু হচ্ছে 18.5%। খেয়াল করো তো, আগে বিয়োজন মাত্রাটা কত ছিল? এই যে দেখো, বিয়োজন মাত্রা ছিল 15%, এখন কত হয়েছে ভাইয়া? দ্বিতীয় আলফা হয়েছে 18.5%। কতটুকু বাড়লো ভাইয়া? বাড়লো ভাইয়া 3.5%। তাই আমার প্রশ্নে করছে 5% বৃদ্ধি পাবে, অ্যান্সারটা হচ্ছে না। খেয়াল করো, চাপ কমাই দিছে, বিয়োজন মাত্রা বেড়ে গেছে, এবং কতটুকু বাড়লো? 3.5%। বুঝতে পারছো রে? এবং এইরকম টাইপের কোশ্চেন কিন্তু হরহামেশাই আসে। এই কোশ্চেনটাকে আমি আরেকটু চেঞ্জ করে দিয়ে বলতেই পারতাম যে 5% বৃদ্ধি করতে হলে কতটুকু চাপ প্রয়োগ করতে হবে। তখন তুমি চাপের ভ্যালুটা জানতা না, 5% আলফার ভ্যালুটা জানতা, তখন তুমি এখানে কি করতা বলো তো? এখানে এই জিনিসটা কি আমরা জানতাম না, তখন এখানে পি এর ভ্যালুটা বের করতাম, আলফার ভ্যালুটার জায়গায় 0.5% লিখতাম, তাহলে আমাদের হয়ে যাইতো। বুঝতে পারছো? তাহলে কিন্তু আমরা একটা খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ সলভ করলাম রাজশাহী বোর্ডে। আমরা কেপি আর কেসির ভিতরে সম্পর্ক প্রতিপাদন করলাম, এবং চাপটাকে কমাই দিলে বিয়োজন মাত্রা যে বাড়বে, কতটুকু বাড়বে সেটাও কিন্তু সলভ করলাম। ওকে, তো চলো আমরা কিন্তু অনেক সুন্দর একটা সিকিউ সলভ করলাম। এই রিলেটেড আরেকটা সিকিউ দেখি। এই যে তুমি 2-3টা সিকিউ আমি তোমাকে সলভ করে দিব, ওই রিলেটেড আরো কয়েকটা সিকিউ থাকবে, দেখবা তুমি সবই পারতেছো, এবং খালি পারতেছোই না, তুমি বোর্ড পরীক্ষার প্রত্যেকটা সিকিউ পারবা ইনশাল্লাহ। ওকে, তো দেখো কি বলছে, যে একটা বিক্রিয়ার রেশিও দেওয়া আছে, মানে বিক্রিয়া দেওয়া আছে, এবং টেম্পারেচার দেওয়া আছে কত? 30°। চাপ দেওয়া আছে কত? 2.5 atm। বিয়োজিত হয় কত পার্সেন্ট? 75%। উদ্দীপকের বিক্রিয়ায় কেপি নির্ণয় করো। কি নির্ণয় করতে বলছে? পার্শিয়াল প্রেসার নির্ণয়, কেপি কনস্ট্যান্ট প্রেসার নির্ণয় করতে বলছে, তাই না? তো কিভাবে নির্ণয় করবো বলো তো? একটা যদি বিক্রিয়া দেওয়া থাকে, তুমি নির্ণয় করতে পারবে না। এখন বিক্রিয়াটা কি? AB3, এখান থেকে ভেঙে উৎপন্ন হলো A2, 3 অণু বি উৎপন্ন হলো, এটাই। ওকে, এই যে এই জিনিসটা হয়েছে, তাহলে এখন আমাকে কি বলছে? কি কেপি নির্ণয় করতে বলছে। তাহলে দেখো তো, আমরা শুরু করি। বিক্রিয়ার শুরুতে সবগুলার ক্ষেত্রে সেম, আদি অবস্থায় কতটুকু? এখানে সামনে দেওয়া আছে 2, তাহলে বিক্রিয়ার শুরুতে ছিল 2 মোল, এখানে 1, মানে বিক্রিয়ার শুরুতে থাকবে 0 মোল করে। ঠিক আছে, সাম্য অবস্থায় আসো। সাম্য অবস্থায় কি হবে? 75% বিয়োজিত হয়েছে, তাহলে 2 এর 75% বিয়োজিত হবে। ঠিক আছে না? উৎপন্ন হবে কত? 1 এর 75%, তার মানে 1, আর হচ্ছে 2 এর 3 এর 75% মানে 0.75। এই তোমরা বুঝতে পারছো? এটা কিন্তু কোর কনসেপ্ট। তাহলে আমরা সাম্য অবস্থায় কি পাচ্ছি? 2 মাইনাস 2 ইন্টু 0.75। আচ্ছা আমরা এটা করি, কত হয়? 2 মাইনাস 2 ইন্টু 0.75, এটার ভ্যালু হয় ভাইয়া, ইন টোটালে আমি যদি লিখি তাহলে 0.5 এত মোল, এখানে 0.75 মোল, আর এখানে হবে অবভিয়াসলি 3 ইন্টু 0.75। এই আমি খালি ক্যালকুলেশন করতেছি, 2.25 মোল। ওকে, তাহলে আমরা পেয়ে গেলাম না রে? আমরা কিন্তু মোটামুটিভাবে সাম্য অবস্থায় মোল সংখ্যা পেয়ে গেলাম। তাহলে টোটাল মোল যদি আমি বলি তাহলে কত হবে বলো তো? টোটাল মোল 3টার যোগফল হবে না? তাহলে 3টার যোগফল করলে কত হয়? 0.5 প্লাস 7.5। এই তোমরা যদি কনসেপ্ট বুঝো তাহলে কিন্তু তোমরা এখন নিজেরাই করতে পারবো। কত হয় রে? 0.5, 7.5 ইন্টু 2.25, কত হচ্ছে? 3.5 মোল। তাহলে আমরা কিন্তু মোল সংখ্যাটাও পেয়ে গেলাম, টোটাল মোল পেয়ে গেছি। এখন দেখো তো, পার্শিয়াল প্রেসার আমরা বের করতে পারি না? আচ্ছা, তাহলে আমরা এখন পার্শিয়াল প্রেসারটাকে বের করব। দেখো, আমরা প্রথমে পার্শিয়াল প্রেসার অফ AB3 বের করি। কি হবে বলো তো? নিজের মোল ডিভাইডেড বাই মোট মোল। নিজের মোল ছিল 0.5, ডিভাইডেড বাই মোট হলো কত? 3.5, তাই না? আচ্ছা, 3.5 হয়েছে, এই যে 3.5।
মোট চাপ কত দেওয়া আছে রে? এই যে দেখো মোট চাপ দেওয়া আছে 2.5 এটিএম। আচ্ছা, 2.5 এটিএম। একইভাবে আমরা লিখতে পারি এর পার্শিয়াল প্রেসার বের করব। সাম্য অবস্থার পরে কতটুকু হয়েছিল রে? 0.75 ডিভাইডেড বাই মোট চাপ, মোট মোল ইন্টু 2.5। আর হচ্ছে বি এর কত হবে? আশা করি তোমরা বুঝতে পারছো। এখন জাস্ট আমি হচ্ছে লিখে ফেলতেছি। ওকে, 2.5। এখন ক্যালকুলেশন করো। আমাদের ক্যালকুলেশন করলে প্রথমটার ভ্যালু হয় ভাইয়া 0.37। কত হচ্ছে? 0.357 এটিএম। এরপরটার ভ্যালু হয় ভাইয়া আচ্ছা 0.536 এটিএম। আচ্ছা, এইগুলো আমার কিন্তু করা আছে, বুঝছো? না হলে অনেক সময় লেগে যাইতো, তো তাই জন্য আমি করে রাখছি। 1.0607 এটিএম। তাহলে আমরা দেখো প্রত্যেকটার পার্শিয়াল প্রেসার পেয়ে গেছি। এখন এই প্রেসারগুলোকে যদি আমি এই ইকুয়েশনে বসাই দিতে পারি, মানে এখানকার যে পার্শিয়াল প্রেসার ইকুয়েশন হবে সেটাতে বসাই দিতে পারি, তাহলেই হয়ে যাবে। তাহলে বলো তো আমার কেপি সমান কি হবে? কেপি সমান কি হবে? উৎপাদের যে পার্শিয়াল প্রেসারগুলো, অর্থাৎ এ এর পার্শিয়াল প্রেসার, বি এর পার্শিয়াল প্রেসারের কিউব ডিভাইডেড বাই এ বি থ্রি এর পার্শিয়াল প্রেসারের স্কয়ার। তাহলে এই জিনিসগুলোকে বসাই দাও না, তাহলেই তো হয়। এটা কিন্তু তখন তোমরা করতে পারো। এ এর পার্শিয়াল প্রেসার জানো, বি এরটার কিউব করলে জানবা, সি এ বি টু জানো। তাহলে এইটাকে যদি তুমি এখানে বসাই দাও, তোমার পার্শিয়াল প্রেসারটা আসবে ভাইয়া 17.45। এবং তোমরা পাওয়ারটাকে দিয়ে কিন্তু তুমি এটিপি বলতে পারো। এখানে আছে 3 আর এখানে আছে 1, নিচে হলো 2। তাহলে 4 - 2 করলে কত হয়? 2 হয়। তাহলে এটা হবে এটিএম স্কয়ার। এইভাবে কিন্তু আমরা এককটাও বের করতে পারি। অর্থাৎ এটিএম স্কয়ার হবে না মাইনাস হবে, আমরা মূল সংখ্যা, উৎপাদের মূল সংখ্যা, বিক্রয়কের মূল সংখ্যা বিয়োগ করে বের করব। তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা হয়ে গেছে। আমার প্রশ্নে চাইছিল কেপি কত, আমরা কেপিটাকে বের করলাম। বুঝতে পারছো? তোমরা সিকিউ এক্স্যাক্টলি এইভাবে করবা। প্রথম বিক্রিয়াটা লিখবা, বিক্রিয়ার শুরুতে তাদের মূল সংখ্যা না দেওয়া থাকলে সাম্য অবস্থার মূল সংখ্যাটাই বিক্রিয়ার শুরুর মূল সংখ্যা। এক্ষেত্রে উৎপাদের মূল সংখ্যা হবে 0। সাম্য অবস্থায় কতটুকু বিয়োজিত হয়েছে যদি দেওয়া থাকে মাশাআল্লাহ, না দেওয়া থাকলে ধরে নিব আলফা, ধরে নিয়ে আমরা সাম্য অবস্থা বের করব। সাম্য অবস্থা বের করে যদি তার মূল সংখ্যাকে যোগ করি টোটাল মূল সংখ্যা পাবো। এখন টোটাল মোলকে তার ইন্ডিভিজুয়াল মোলগুলো দিয়ে ভাগ দিলেই আমরা কিন্তু তার পার্শিয়াল প্রেসারটা পাবো। এরপরে তোমাদেরকে কেপিও শিখাইছি, কেসিও শিখাইছি। ইকুয়েশনে বসাই দিবা, তোমার কেপি বের হয়ে যাবে। কেপি বের হয়ে গেলে আরটি, ওই যে কেপি ইকুয়াল কেসি ইন্টু আরটি টু দ্য পাওয়ার এন বসাই দিবা, তোমার কিন্তু কেসিও বের হয়ে যাবে। হয়ে গেল না? তো চলো আমরা আরেকটা সিকিউ দেখি। এই সিকিউটা করার পরে আমার বিশ্বাস কেপি কেসি রিলেটেড আর যে কোনো সিকিউ তুমি কিন্তু নিজে নিজেই পারবা। ওকে, তো লাস্ট সিকিউটা দেখাই দিই। দেখো কি বলছে কেপি কেসি রিলেটেড লাস্ট সিকিউ। সাম্য অবস্থায় উদ্দীপকের উৎপাদনের মূল সংখ্যা নির্ণয় করা সম্ভব কি না। কি বলছে? আমাদের একটা উদ্দীপক দেওয়া আছে যে এ এবং বি দুই পাত্রে আছে, মিক্সড আপ করলাম। এরকম উদ্দীপক আলা সিকিউ কিন্তু চ্যাপ্টার 4 এর জন্য অনেক ইম্পর্টেন্ট। দুইটা পাত্র থাকবে, তাদেরকে মিক্সড আপ করব, করার পরে আমাকে কি বলছে যে সাম্য অবস্থায় উৎপাদের মূল সংখ্যা নির্ণয় করা সম্ভব কিনা। সাম্য অবস্থায় উৎপাদের মূল সংখ্যা নির্ণয় করা সম্ভব কিনা। এই সিকিউটা অনেক বেশি মজার এবং অনেক বেসিক, এই জন্য তোমাদেরকে আমি এটা দেখাই দিব। দেখো তাহলে আমার এ আর বি এর বিক্রিয়া করি। এই যে এ প্লাস বি বিক্রিয়া করব, তোমরা জানো উভমুখী চিহ্ন হবে, কি উৎপন্ন হবে? 2ab2 উৎপন্ন হবে, 2ab উৎপন্ন হবে, তাই না? এখন বলো তো, দেখো দেখো এদের মোল সংখ্যা কিন্তু দিয়ে দিছে বিক্রিয়ার শুরুতে। খেয়াল করছো? এই জিনিসটা কিন্তু খেয়াল করতে হবে। যদি না দেওয়া থাকতো আমি ধরতাম বিক্রিয়ার শুরুতে এটা 1 মোল এটা 1 মোল, কিন্তু ভাইয়া উদ্দীপকে দিয়ে দিছে বিক্রিয়ার শুরুতে এ ছিল 1 মোল এ ছিল 2 মোল, তাহলে যদি দেওয়া থাকে ওইটাই বিক্রিয়ার শুরুর ঘনমূল সংখ্যা হবে। বুঝতে পারছো? তাহলে বিক্রিয়ার শুরুতে আমি শর্টে লিখলাম, বিক্রিয়ার শুরুতে কত হবে বলো তো? এর 1 মোল হবে, বি এর 2 মোল হবে, আর উৎপাদ সবসময় 0 মোলে থাকে। আর যখন আমরা সাম্য অবস্থায় যাব তখন কি হবে বলো তো? তখন কিন্তু বিয়োজিত হবে উৎপাদ থেকে আর বিক্রিয়কের তৈরি হবে। দেখো তো দেওয়া আছে কি কতটুকু বিয়োজিত হবে? দেওয়া নাই। তাহলে আমি ধরে নিলাম আলফা পরিমাণ বিয়োজিত হয়, আলফা বিয়োজিত হয়। ওকে, তাহলে বিক্রিয়ক থেকে কতটুকু বিয়োজিত হবে? 1 - 1 এর আলফা, এটা তো বুঝলাম। ভাইয়া এখানে কতটুকু বিয়োজিত হবে? 2 - 2 এর আলফা। অ্যান্সার হচ্ছে ভাইয়া না,
এখানে বিয়োজিত হবে 2 মাইনাস আলফা, অর্থাৎ কেন? কারণ ভাইয়া বিক্রিয়ার দেখো তো সাম্য অবস্থা করার সময় 2 এর সামনে কি কোনো সংখ্যা ছিল না? নাই, তার মানে কি 1 আছে। তার মানে বিয়োজনটা সব সময় সাম্য অবস্থার যে মূল সংখ্যা থাকে সেইটা থেকে বিয়োজিত হয়। বিয়োজন কখনোই উদ্দীপকে দেওয়া মূল সংখ্যা থেকে বিয়োজিত হয় না। এবং এই জিনিসটা আমার এত ভালো লাগছে, কারণ এমন কোয়েশ্চেনগুলাই কিন্তু বুয়েটে আছে, বুঝতে পারছো? বুয়েটের সিকিউতে তোমাদের প্রিলিমিনারি আর রিটেন থেকে, রিটেনে কিন্তু এমন একটু ক্রিটিক্যাল কোয়েশ্চেন দেয়। তার মানে সব সময় আদি ঘনমাত্রার না, বিক্রিয়ার সাম্য অবস্থার যে মূল সংখ্যা সেই মূল সংখ্যার থেকে বিয়োজিত হয়, সেটা হলো আলফা। তাহলে এখানে কিন্তু 2 আলফা লিখবো না, আলফাটাই লিখবো। আর 2 আলফা, তাহলে 2ab, তাহলে উৎপন্ন হবে টুয়াইজ আলফা। তাহলে আমরা কিন্তু মূল সংখ্যা পেয়ে গেলাম। তাহলে এখান থেকে আমরা টোটাল মোলটা পেবো না? এখন টোটাল মোল 3টা যোগ করে দাও, কত হবে বলো তো? টোটাল মোল 1 মাইনাস আলফা 2 প্লাস 2 মাইনাস টুয়াইজ আলফা প্লাস টুয়াইজ আলফা, সরি 2 মাইনাস আলফা। তাহলে এখানে কত হচ্ছে রে? কত হয়? 1 মাইনাস আলফা 2 মাইনাস আলফা, তাহলে এখানে তো জাস্ট 3 হয়। কত হচ্ছে? 3 হচ্ছে। 3 হচ্ছে না? আচ্ছা, টোটাল মোল সংখ্যা, আচ্ছা আমাদের এত কিছু লাগবেও না, আমাদের কি চাইছে? উদ্দীপকের সাম্য অবস্থায় মূল সংখ্যা নির্ণয় করা সম্ভব। এই কোশ্চেনটা একটু ভুল আছে নাকি? মূল সংখ্যা নির্ণয় করা সম্ভব কি না? আচ্ছা, তাহলে কিন্তু আমরা পেয়ে গেলাম। আমাদের টোটাল মোল কত হইলো? 3 হয়েছে, থাকুক। এখন আমি ধরে নিলাম, কি ধরে নিব? যে এই যে পাত্রটা, পাত্রের মোট আয়তন হচ্ছে ভি। আমি জানি না তো মোট আয়তন ভি, এটা একটা কনস্ট্যান্ট ধরে নিলাম, মোট আয়তন ভি। এখন বলো তো, আমরা যদি ইন্ডিভিজুয়াল ঘনমাত্রা বের করতে চাই, তাহলে আমরা কিভাবে বের করতে পারি? প্রত্যেকটার যে ইয়াটা থাকে মূল সংখ্যা, তাকে যদি তার আয়তন দিয়ে ভাগ দিই, তাহলে আমরা কি পাই? ঘনমাত্রা পাই। তো চলো আমরা কি ঘনমাত্রাগুলো বের করি। কি করব বলো তো? এখন আমরা প্রত্যেকটার ঘনমাত্রা বের করব। তাহলে বলো, আমাদের যে ইকুয়েশন ছিল এ বি, এখান থেকে 2ab2 উৎপন্ন হলো। তাহলে a2 এর ঘনমাত্রা কি হবে? a2 এর ঘনমাত্রা, ঘনমাত্রা আমরা ঘনমাত্রা বের করতেছি প্রত্যেকটা, 1 মাইনাস আলফা ডিভাইডেড বাই ভি। একইভাবে বি টু এর ঘনমাত্রা কি হবে বলো তো? বি টু এর ঘনমাত্রা হবে হচ্ছে ভাইয়া 2 মাইনাস আলফা ডিভাইডেড বাই ভি। আর এ বি, এটার ঘনমাত্রা কি হবে বলো তো? টুয়াইজ আলফা ডিভাইডেড বাই ভি। আমরা প্রত্যেকটার ঘনমাত্রা পাইছি। ঘনমাত্রা পাইলে আমরা কি পাবো? কেপি বের করতে পারবো। কেপি বের করতে পারলে আমরা কি করতে পারবো? আলফার মানটা বের করতে পারবো। আমার উদ্দেশ্যটা হলো ভাইয়া, আমি যদি আলফার মানটা বের করতে পারি, তাহলে সাম্য অবস্থায় উৎপাদের মূল সংখ্যাটা আমরা নির্ণয় করতে পারবো। আমার উদ্দেশ্য হলো ভাই উৎপাদের মূল সংখ্যা নির্ণয় করা। এটার জন্য আমরা কেপি দিয়েও করতে পারি, কেসি দিয়েও করতে পারি। কেসি তুলনামূলক ইজি, এই জন্য আমরা কেসি দিয়ে আগাচ্ছি। ওকে, আমরা অ্যান্সারটা করলে তুমি বুঝতে পারবা কি চাইছে। তাহলে আমরা বলতে পারি কেসি মানে কি? উৎপাদের ঘনমাত্রা। তাহলে উৎপাদ হলো এবি, এবি এর ঘনমাত্রা কি হবে? এটা তার স্কয়ার ডিভাইডেড বাই বিক্রিয়কের ঘনমাত্রা, অর্থাৎ 1 মাইনাস আলফা ডিভাইডেড বাই ভি ইন্টু 2 মাইনাস আলফা ডিভাইডেড বাই ভি। এই আমি কিন্তু এক লাইন স্কিপ করে ডিরেক্ট লিখলাম, বুঝতে পারছো হয়তো? উৎপাদের ঘনমাত্রা ডিভাইডেড বাই বিক্রিয়কের ঘনমাত্রা। তাহলে কি হবে বলো? 2 আলফা স্কয়ার ইন্টু ভি স্কয়ার, ভাগ থাকলে উপরে উঠে যায়, তাহলে উপরে উঠে গেলে ভি ভি ইন্টু ভি স্কয়ার হয়ে যাবে 1 মাইনাস আলফা ইন্টু 2 মাইনাস আলফা। এমনটা হবে না? আমি উল্টাই দিলাম, এই ভি কেটে দিলাম, কি থাকে বলো তো? 4 আলফা স্কয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা 2 মাইনাস আলফা। এখন তুমি যদি ক্যালকুলেটর বসাও কেসি ইকুয়াল এইটা, তাহলে কিন্তু আমাদের একটা ইকুয়েশন চলে আসছে না? আমরা এখান থেকে কিন্তু হিসাব করলে, আচ্ছা কেসি এর ভ্যালু দেওয়া আছে, দেখো এই যে দেখো কেসি এর ভ্যালু দেওয়া আছে এই যে 50, এই জন্য আমরা কেসি নিয়ে আগাইছি। তাহলে আমি যদি এইটার সমান 50 লিখি, আর এই জিনিসটা আশা করি তোমরা এখন ক্যালকুলেটরের ট্রিক্সটা বুঝছো কিভাবে বের করতে হয়। 4 আলফা স্কোয়ার তোমরা তোমার ক্যালকুলেটরে বসাবা, ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা ইন্টু 2 মাইনাস আলফা, কেসি এর ভ্যালু 50 দেওয়া আছে, তাহলে তুমি কিন্তু আলফার দুইটা ভ্যালু পাবা স্কোয়ারের জন্য। কি কি পাচ্ছি আমি অলরেডি করে ফেলছি, তাই তোমাদেরকে বলে দিই। আলফার দুইটা ভ্যালু পাই, একটা হচ্ছে 2.326, তোমাদের যাতে সমস্যা মানে সময় কম লাগে এই জন্য আমি বের করে রাখছি অলরেডি। আরেকটা হচ্ছে ভাইয়া 0.934, তাহলে আমরা দুইটা ভ্যালু পাচ্ছি। তাহলে এখন বলো তো, আমার ইনিশিয়াল ঘনমাত্রা মোল সংখ্যা হলো 1 মোল একটার ক্ষেত্রে, তাহলে কি আমি বিয়োজন 1 মোলের বেশি করতে পারবো?
কখনোই পারবো না। তাহলে কি এটা কি বাস্তব হইতে পারে? হইতেই পারে না। এটা তোমরা বুঝো। তাহলে এটা হবে আমাদের বিয়োজন। তাহলে আমরা কিন্তু কতটুকু বিয়োজন হবে সেটা কিন্তু বের করে ফেললাম। বুঝতে পারছো? তাহলে আমি যদি কতটুকু বিয়োজন হয় সেটা বের করতে পারি, তাহলে আলফার ভ্যালু বের হয়ে গেছে। তাহলে আলফাকে যদি আমি 2 দিয়ে গুণ দেই, এই সংখ্যাটাই কি হবে? উৎপাদের মূল সংখ্যা হবে না? বলো তো, আমার কোশ্চেনে চাইতে উৎপাদের মূল সংখ্যা নির্ণয় করো। তাহলে আমি এখন কি করব? এই যে আমার আলফাটা বের হয়েছে, এই আলফাটাকে এখন আমি 2 দিয়ে গুণ দিব। তাহলে আমার কি হবে? 9 দোকানে 18, তাহলে 1.8 সামথিং হবে। এত মূলটাই কি আমার কি হচ্ছে বলো তো? উৎপাদের মূল হচ্ছে। ওকে, তাহলে আমি তোমাকে একটু সামারি করে দেই। আমার 2টা পাত্র দেওয়া আছে, 2টা পাত্রের বিক্রিয়ায় ইনিশিয়াল ঘনমোল সংখ্যাটা দেওয়া আছে 1 মোল আর 2 মোল। আমরা সাম্য অবস্থা করে এমনটা পাইলাম 1 মোল 1 মোল ইকুয়াল 2 মোল। যেহেতু বিক্রিয়ার শুরুতে ঘনমাত্রা দেওয়া আছে, আমি ধরে নিব 1 মোল আর 2 মোল বিক্রিয়ায় অংশগ্রহণ করবে, 0 মোল উৎপন্ন হবে। কারণ বিক্রিয়ার শুরু, সাম্য অবস্থায় কতটুকু বিয়োজন হবে দেওয়া নাই, তাই আমি ধরে নিচ্ছি আলফা হচ্ছে বিয়োজিত হচ্ছে। তাহলে 1 থেকে 1 এর আলফা বিয়োজিত হবে, 2 থেকেও 1 এর আলফাই বিয়োজিত হবে, কারণ সাম্য অবস্থায় তাদের উভয়ই শুরু করে 1 মোল দিয়ে। এটা হলো কোর কনসেপ্ট। এরপরে আমাদের এটা হচ্ছে, এখন আমি কিভাবে আগাবো? কেপি দিয়ে আগাবো না কেসি দিয়ে আগাবো সেটা আমরা উদ্দীপক দেখবো। উদ্দীপকে কেসি আছে, তাহলে আমরা কেসি দিয়ে আগাবো। এখন বলছে যে আমার উৎপাদের মূল সংখ্যা, অর্থাৎ এই যে টুয়াইজ আলফা সেটাই চাইছে। তাহলে আমি যদি কেপি ইকুয়াল, আমি যার ইকুয়েশন সেটাকে লিখতে পারি, তাহলে আমি আলফা বের হয়ে যাবে। আলফা যদি বের হয়ে যায়, তাহলেই কিন্তু আমরা 2 দিয়ে গুণ করে উৎপাদের মূল সংখ্যাটা বের করতে পারবো। বুঝতে পারছো? তাহলে উদ্দীপকের প্রত্যেকটা টপিক কিন্তু কেপি কেসি ছিল, কিন্তু কোশ্চেনগুলো একটু ডিফারেন্ট চাইছে। এবং মোটামুটি এই 3টা কোশ্চেন সলভ করার মধ্য দিয়ে আশা করি তুমি বুঝতে পারছো যে বাকি কোশ্চেনগুলো কিভাবে সলভ করতে হবে। তাহলে আমি বাকি কোশ্চেনগুলো তোমাদের জন্য রেখে দিচ্ছি। দেখো, চট্টগ্রাম বোর্ডেও চাইছে কেপি চাপের 3 গুণ হবে কিনা। অর্থাৎ আমি জাস্ট তোমাকে বলে দেই, তুমি যখন এই যে রিঅ্যাকশনটা লিখবা, অর্থাৎ দেখো যে XCl5, আমি এখন এগুলো হলো তোমাদের কাজ, তোমরা করবে, আমি জাস্ট তোমাকে সামারি করে দিচ্ছি। দেখো, এটা হলো রিঅ্যাকশন। তাহলে এখানে কেপি সমান কি লিখতে পারো বলো তো? কেপি সমান লিখতে পারো না, এটার পার্শিয়াল প্রেসার, এটার পার্শিয়াল প্রেসার ডিভাইডেড বাই এটার পার্শিয়াল প্রেসার, এইগুলা তুমি বের করবা। তাহলে আমি জানি যে এটা যদি 1 হয়, এটা 0 0, 1 মাইনাস আলফা, এটা হবে আলফা, এটা আলফা। তাহলে কি হচ্ছে? উপরে আলফা স্কয়ার, নিচে হচ্ছে 1 মাইনাস আলফা, এমনটা হবে ইনটু পি। তাহলে এখন কেপি আর পি এর সম্পর্ক তোমার চাইছে। এই যে দেখো, প্রয়োজনীয় চাপ কেপি 3 গুণ হবে কিনা। তাহলে তুমি আলফার ভ্যালুটা যদি তুমি বের করতে পারো, তাহলেই কিন্তু এই দেখো আলফার ভ্যালুটা দেওয়া আছে, তাহলে তুমি আলফার ভ্যালুটা এখানে বসাও। বসাই দেখো যে কেপি আর কেসি এর ভিতরে সম্পর্ক 1/3 বা 3 হয় কিনা, তাহলে কিন্তু তোমার হয়ে যাবে। বুঝতে পারছো? তাহলে এটা তুমি নিজে করবা। আমি একটু ফাস্টলি বললাম, আমাদের অনেক টপিক, আমরা একটু ফাস্টলি আগাবো। ওকে, একইভাবে দেখো একটা বিক্রিয়া দেওয়া আছে, ওইটাকে A2B3, 3 অনু B2, সেখান থেকে B3 উৎপন্ন হইলো, তাপমাত্রা চাপ দেওয়া আছে, সাম্য অবস্থায় কেপি নির্ণয় করতে বলছে। সেম জিনিস ইনশাল্লাহ পারবা। দেখো, কেসি নির্ণয় করতে বলছে, পারবা না? দেখো, দিনাজপুর বোর্ড 25-এ আসছে। একইভাবে কেপি নির্ণয় করতে বলছে, কোথায় আসছে? ময়মনসিংহ বোর্ড 25-এ। তোমরা প্রত্যেকটা পারবা। দেখো, বিয়োজন মাত্রা দেওয়া থাকবে, চাপ দেওয়া থাকবে, তখনই তোমাকে কেপি নির্ণয় করতে বলবে। ওকে, আমি কিন্তু ওইভাবে সাজিয়ে দিয়েছি তোমাদের যাতে বের করাটা অনেক ইজি হয়। দেখো কি বলছে, কেপি নির্ণয় করতে বলছে, পারবা না? এখন ইনশাল্লাহ পারবা। কেপি নির্ণয় করতে বলছে, দেখো পারবা। বিয়োজন মাত্রা যদি পরিবর্তন করি, তার বিক্রিয়ার পাত্রের আয়তন অর্ধেক বা দ্বিগুণ করলে আমরা কি শিখলাম? আমরা চাপ কমাইছি, বিয়োজন মাত্রা বাড়াইছি, এখন আমরা আয়তন কমায় বিয়োজন মাত্রা বাড়াবো। সেম জিনিস না? একই জিনিস। ওকে, আচ্ছা। একইভাবে দেখো, কেপি এবং কেসি এর ভিতরে সম্পর্ক তৈরি করতে বলছে, আমরা কিন্তু অলরেডি করে ফেলছি। এটা তোমরা নিজে নিজে করো, হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, দেখো আমরা কিন্তু কেপি কেসি করে ফেললাম। আমি তোমাদেরকে কেপি কেসি রিলেটেড মোস্ট ইম্পর্টেন্ট কয়েকটা সিকিউ সলভ করলাম, বাকিগুলা কিন্তু তোমরা নিজেরাই পারবা। আর ওটা জাস্ট এইগুলা দিয়ে দিছি তোমাদের সেলফ প্র্যাকটিসের জন্য। ওকে, আশা করি তোমরা এখন পারবা। তো চলো আমরা এখন পরবর্তী টপিকে চলে আসি। এই টপিকটার নাম হচ্ছে ভাইয়া বাফার। ওকে, তো আমরা একটু ক্যালকুলেশন থেকে এখন একটু থিওরিটিক্যাল পড়াতে চলে আসবো। বাফার, এখন বলো তো বাফার মানে কি? বাফার মানে হচ্ছে ভাইয়া কোনো কিছুকে রেজিস্ট করা। বাফার কি করে? রেজিস্ট করে, বাধা দেয়। কিসে বাধা দেয়? পিএইচ চেঞ্জটাকে, পিএইচ চেঞ্জটাকে বাধা দেয়। তাহলে পিএইচ চেঞ্জের বাধাটাকে আমরা বলি হলো বাফার। ওকে, এখন বাফার জিনিসটা কিভাবে তৈরি হয় এটা মনে রাখবা, যে দুর্বল অ্যাসিড, কি বললাম বলো তো?
দুর্বল অ্যাসিড এবং তার লবণ অনুবন্ধী লবণ, অথবা দুর্বল ক্ষার, কি দুর্বল ক্ষার এবং তার অনুবন্ধী লবণ, এই দুইটার যোগফলে আমাদের তৈরি হয় হচ্ছে ভাইয়া বাফার। ভাইয়া বুঝলাম না কি বললেন, আমি একটা এক্সাম্পল দেই। তোমরা মনে করো দুর্বল অ্যাসিড কি, এই যে ধরো CH3COOH, এটা একটা দুর্বল অ্যাসিড না? এটা কি ইথানোয়িক অ্যাসিড, তোমরা জানো জৈব যৌগের অ্যাসিডগুলা দুর্বল হয়। বা আমি যদি আরেকটা এক্সাম্পল দিই, H2CO3 বা কার্বনিক অ্যাসিড, এটা একটা দুর্বল অ্যাসিড। তাহলে এদের যে লবণগুলা হবে, CH3COOH এর লবণ কি, CH3COONA, সোডিয়াম ইথানয়েড। তাহলে বলো তো সোডিয়ামটা সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে আসে শক্তিশালী, তাহলে এটা একটা লবণ তৈরি করলো, যেটা কি হয়ে গেল, এটার একটা বাফার হয়ে গেল, অর্থাৎ দুর্বল অ্যাসিড এবং তার লবণ। একইভাবে ভাই কার্বনিক অ্যাসিড থেকে সোডিয়াম বাইকার্বনেট লেখো, তাহলে এটাও কি বলতে পারো, এই সলিউশন বা এই সলিউশনটা হচ্ছে অ্যাসিডের লবণ এবং দুর্বল অ্যাসিডের সলিউশন, তাহলে এটা হলো অ্যাসিডিক বাফার। ওকে, একইভাবে খেয়াল করো তো ভাইয়া, আমি এখন লিখলাম ধরো একটা দুর্বল অ্যাসিড লিখলাম, ক্ষার লিখলাম ধরো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, কি লিখলাম অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এবং তার একটা লবণ কি লিখলাম অ্যামোনিয়াম ক্লোরাইড। তাহলে বলতে পারি না যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আর অ্যামোনিয়াম ক্লোরাইডের যে জলীয় দ্রবণ হবে সেটা হবে ক্ষারীয় অ্যাসিড, ক্ষারীয় বাফার। তাহলে আমরা অম্লীয় বাফার এবং ক্ষারীয় বাফার পেলাম। এই কনসেপ্টটা দিয়ে আমরা কি করব, বাফারের সব সিকিউ গুলো সলভ করব, এবং সিকিউতে কি লেখা লাগবে এই জিনিসটা এখন তোমাকে বলে দেব, তাহলে কিন্তু তুমি সব পারবা। একটু ক্যালকুলেশন করা লাগবে, আর কি লিখতে হবে সেটা দিয়ে তুমি সব পারবা। ধরো তোমার কাছে ক্ষারীয় বাফার আছে, কি আছে ক্ষারীয় বাফার, ক্ষারীয় বাফার, তাহলে তুমি অ্যান্সারটা কি করবা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। ক্ষারীয় বাফার কি হইতে পারে, ওই যে লিখলাম অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এবং অ্যামোনিয়া ক্লোরাইড, এদের জলীয় দ্রবণ কি কি বলবা ক্ষারীয় বাফার। খেয়াল করো তো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের ভিতরে কি আছে বলো তো ভাইয়া, হাইড্রোক্সিল আয়ন আছে না? এই হাইড্রোক্সিল আয়নগুলা যখন তুমি অ্যাসিড দিবা, শক্তিশালী অ্যাসিড লাইক হাইড্রোক্লোরিক অ্যাসিড, তাদের ভিতরে যে হাইড্রোজেন থাকবে সে হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে পানিতে কনভার্ট করবে। তাহলে অ্যাসিড গুলাকে রেজিস্ট করে পানিতে কনভার্ট করলো, আর তোমরা সবাই জানো পানি একটা নিউট্রাল জিনিস। তাহলে কি হলো বলো তো, শক্তিশালী অ্যাসিডের যে কারণে যে পিএইচ এর চেঞ্জ হচ্ছে সেটাকে সে নিউট্রালাইজ করে দিল না। তাহলে বাফারের কাজটা বুঝতে পারছো, ক্ষারীয় বাফার। 2 নম্বর কাজ হচ্ছে, যদি আমি শক্তিশালী ক্ষার যোগ করতাম লাইক সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে কি হইতো মনে রাখবা, যদি সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করতাম এই যে লবণ অ্যামোনিয়া ক্লোরাইড এসে কাজ করতো, কি হইতো সোডিয়াম হাইড্রোক্সাইড আর অ্যামোনিয়াম ক্লোরাইড বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড এবং অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড তৈরি করে ফেলতো। খেয়াল করো তো, বিক্রিয়ার আগে ছিল একটা শক্তিশালী ক্ষার, বিক্রিয়ার পরে হয়ে গেল সেটা দুর্বল ক্ষার, শক্তিশালী থেকে হয়ে গেল দুর্বল ক্ষার। দুর্বল ক্ষার কি পিএইচ তেমন কোনো চেঞ্জ করতে পারবে, পারবে না। তাহলে শক্তিশালী অ্যাসিড ক্ষারকে সে নিউট্রালাইজ করে দিল সোডিয়াম ক্লোরাইড তৈরির মাধ্যমে। তাহলে আমরা কিন্তু ক্ষারীয় বাফার দিয়ে শক্তিশালী অ্যাসিডকে নিউট্রালাইজ করে বা শক্তিশালী ক্ষারকে দুর্বল ক্ষারে কনভার্ট করে পিএইচ এর চেঞ্জটাকে কি করলাম, রেসিস্ট করলাম। তাহলে আমরা ক্ষারীয় বাফার শিখে ফেললাম। এখন আসো অম্লীয় বাফারে। অম্লীয় বাফার কিভাবে কাজ করে, অম্লীয় বাফার পরীক্ষাতে তোমরা এইভাবে লিখবা আর বাংলায় কিছু লিখবা। ওকে, বাংলা লেখাটা আমি বলে দিব, সমস্যা নেই। অম্লীয় বাফার এক্সাম্পল কি ভাইয়া, কার্বনিক অ্যাসিড এবং তার সাথে তার যে লবণ হবে সেটাই হলো অম্লীয় বাফার। এখন কি করলাম, আমি অম্লীয় বাফারের ভিতরে শক্তিশালী অ্যাসিড দিলাম, কি দিলাম শক্তিশালী অ্যাসিড, শক্তিশালী অ্যাসিড। আমি তোমাদেরকে সিকিউ লেখার ফরম্যাটটাও বলে দিচ্ছি, তোমরা কিন্তু এইভাবে লিখবা, তাহলে কিন্তু হবে ইনশাল্লাহ। শক্তিশালী অ্যাসিড দিলাম, কি দিলাম ধরো হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে হাইড্রোজেন আয়ন আসবে, এই যে এই জায়গাটাতে খেয়াল করো তো, এই জায়গাটাতে আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিডই দিলাম, তার সাথে সোডিয়াম বাইকার্বনেট দিলাম। ওকে, তাহলে কি হবে, ক্লোরাইড এবং বাইকার্বনেট মিলাই তৈরি করবে হচ্ছে ভাইয়া সোডিয়াম ক্লোরাইড, এবং তার সাথে এই বাইকার্বনেট আর হাইড্রোজেন মিলাই তৈরি করবে ভাইয়া কার্বনিক অ্যাসিড। তাহলে খেয়াল করো তো, বিক্রিয়ার আগে আমার ছিল হচ্ছে শক্তিশালী অ্যাসিড, বিক্রিয়ার পরে হয়ে গেল দুর্বল অ্যাসিড, তাহলে কি আমার অ্যাসিডের যে চেঞ্জ সেটা কি রেসিস্ট হলো না? তাহলে আমরা শক্তিশালী অ্যাসিডকে দুর্বল অ্যাসিডে কনভার্ট করলাম, অম্লীয় ব্যাপারটা কাজ করলো। এখন আসো ক্ষারীয় ব্যাপারে। এই যে দেখো, আমরা যদি শক্তিশালী ক্ষার ইউজ করতাম, শক্তিশালী ক্ষার ইউজ করতাম, তাহলে কি হইতো দেখো তো, শক্তিশালী যদি ক্ষার ইউজ করতাম লাইক সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে কাজ করতো ভাইয়া কার্বনিক অ্যাসিড। কোনটা কাজ করতো, কার্বনিক অ্যাসিড। তখন কি হইতো বলো তো, তখন হয়তো ভাইয়া সোডিয়াম বাইকার্বনেট আর হচ্ছে পানি, আর হয়তো কি
পানি। তাহলে দেখো তো আমার শক্তিশালী ক্ষারটাকেও নিউট্রালাইজ করে দিল না? তাহলে শক্তিশালী অ্যাসিড যোগ করলাম তাও নিউট্রালাইজ হলো, শক্তিশালী ক্ষার যোগ করলাম তাও নিউট্রালাইজ হলো। তাহলে কি আমার পিএইচ সেন্সটা রেসিস্ট হলো না? এই যে পিএইচ সেন্সের বাধা দিলাম, এই কনসেপ্টটাই হচ্ছে ভাইয়া বাফার। তাহলে তুমি যদি এতটুকু বুঝো তাহলে আমরা কিন্তু বাফার রিলেটেড সিকিউ গুলাকে সলভ করতে পারি। দেখো আমাদের প্রথম সিকিউটা কি বলছে, যে এ এবং বি পাত্রের মিশ্রণ অল্প পরিমাণ অ্যাসিড যোগ করলে হাইড্রোজেনের ঘনমাত্রা স্থির থাকবে নাকি বিশ্লেষণ করো। তাহলে বলো তো, যখন আমি অ্যাসিড যোগ করতেছি যদি সেটা স্থির রাখে তার মানে কি এই জলীয় দ্রবণটা বাফার হইতে হবে, তাই না? যদি বাফার হয় তাহলে তো পিএইচ এর চেঞ্জটাকে করতে দেবে না। তাহলে আমাকে প্রমাণ করতে হবে এই পাত্র আর এই পাত্রের মিশ্রণটা একটা বাফার, তাহলে আমাদের হবে, তাই না? তাহলে চলো আমরা এই পাত্র আর এই পাত্রটাকে আগে মিক্সড আপ করি, মিক্সড আপ করার পরে দেখি আসলে বাফার কি না। যদি হয় তাহলে পিএইচ এর চেঞ্জটা পরিবর্তিত করবে না, তখন এক্সপ্লেনেশনটা আমরা ওইটা দিয়ে দিব। ওকে, তাহলে আমাদেরকে আগে প্রমাণ করতে হবে এটা বাফার। আর বাফার হওয়ার শর্ত কি বলছিলাম বলো তো? এখানে দেখো তো সোডিয়াম হাইড্রোক্সাইড একটা শক্তিশালী না? শক্তিশালী, কিন্তু এটা দেখো তো ফর্মিক অ্যাসিড, এটা দুর্বল না? তাহলে বাফার হইতে হলে আমাকে দুর্বল হইতে হবে। তাহলে এইটা এবং এইটার যে লবণ, এইটা যদি বিক্রিয়ার পরে অবশিষ্ট থাকে তাহলে এইটা বাফার দ্রবণ তৈরি করবে। তখনই আমরা কি করতে পারবো, অ্যাসিড যোগ করলে এটাকে কি করতে পারবো, রেসিস্ট করতে পারবো। তাহলে আমরা এটাই প্রমাণ করার চেষ্টা করব যে বিক্রিয়ার পরে এইটা থাকে না অবশিষ্ট, এটা লিমিটিং, আর এটা থেকে যায়, তখন এইটা এবং তার লবণটা মিলাই বাফার দ্রবণ তৈরি করবে। তো চলো এটা প্রমাণ করি, তারপর এটাকে আনচেঞ্জ কিভাবে থাকে এটা দেখি। ওকে, তাহলে দুইটা প্রশ্ন পোর্শন কিন্তু এই কোশ্চেনের, তোমরা বুঝতে পারলে হবে। দেখো বিক্রিয়াটাই কি এমন হবে, এইটার এটা যখন মিক্সড আপ করবা তখন এমন হবে বিক্রিয়া COOH প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে বিক্রিয়া করো, বিক্রিয়া যদি করি, আচ্ছা এটা বিক্রিয়া যদি করি তাহলে আমাদের কি হবে বলো তো, অ্যাসিড আর ক্ষার মিলাই প্রথমে পানি তৈরি করবে আর দুইটা লবণ হবে। তাহলে এই লবণটা হবে ভাইয়া HCOONA, এই যে। তাহলে আমাদের ফর্মিক অ্যাসিড থেকে আমরা ফর্মিক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে এটা পাইলাম। তাহলে আমার যদি বাফার হইতে হয় তাহলে কি হইতে হবে বলো তো, এইটা আর এইটা অবশিষ্ট থাকতে হবে এবং এটাকে লিমিটিং হইতে হবে। বুঝতে পারছো? যদি এটা লিমিটিং হয় তাহলে অ্যাসিডটা থাকবে দুর্বল অ্যাসিড এবং তার লবণটা অবশিষ্ট থাকবে, এইটা মিক্সড আপ করে বাফার তৈরি করবে। আমাকে এটা প্রমাণ করতে হবে যে এটা শেষ লিমিটিং। তাই এইটার এটার বিক্রিয়া এটা লিমিটিং, এটা কিভাবে প্রমাণ করবো এইটা আমরা বুঝবো, তাহলে আমাদের হয়ে যাবে। কেমনে প্রমাণ করতে পারি, এইটার মোল সংখ্যা আর এইটার মোল সংখ্যা, সরি আচ্ছা, দুইটার যদি মোল সংখ্যা আমরা যদি বের করতে পারি তাহলে আমরা কিন্তু বের করতে পারবো। তো চলো আমরা মোল সংখ্যাটা এখন হিসাব করি। খেয়াল করো তো, আমি যদি ওই পৃষ্ঠায় করি তোমরা হয়তো বুঝতে পারবা। আমরা একটা এক্সট্রা পেজ নিতেছি, আমরা ফর্মিক অ্যাসিডের মোল সংখ্যাটা এখন বের করব। ওকে, ফর্মিক অ্যাসিডের মোল সংখ্যা বের করব, দুটার মোল সংখ্যা বের করতে পারলেই হবে। তাহলে মোল সংখ্যা কি বলো তো, মোল সংখ্যা ইকুয়াল VS, এখান থেকে আমরা বের করতে পারি। আচ্ছা, এখন ফর্মিক অ্যাসিড সম্পর্কে কি কি দেওয়া আছে দেখো তো, আমার ওই পৃষ্ঠায় দেওয়া আছে, সেটা হচ্ছে তার ভলিউম দেওয়া আছে 50 ml। ভলিউম দেওয়া আছে কত, এই যে দেখো ভলিউম দেওয়া আছে 50 ml। তারপরে দেখো পার্সেন্টেজ দেওয়া আছে, ওজন দেওয়া আছে হচ্ছে 5%, তার মানে হচ্ছে এটা 5 গ্রামকে নির্দেশ করছে। এরপরে আর কি দেওয়া আছে, আর দেওয়া হচ্ছে KA দেওয়া আছে, ওটা এখন আমার লাগবে না। এখন আমাদের কি লাগবে বলো তো, আমাদের ভলিউম দেওয়া আছে, আমি যদি কনসেন্ট্রেশন জানতে পারি তাহলে কিন্তু এই মোল সংখ্যা বের করতে পারি, পারি না? তাহলে আমি কিভাবে এখন কনসেন্ট্রেশন থেকে কনসেন্ট্রেশনটা বের করব, এটা হলো আমাদের ফ্যাক্টর। তোমরা সবাই একটা ইকুয়েশন পড়ছো না ভাইয়া, W ইকুয়াল SVM ডিভাইডেড বাই 1000। এই যে দেখো এসটা বের করতে পারলে আমি যদি এখানে বসাই দেই তাহলে আমাদের হয়ে যাবে। মানে এখন তুমি যেইভাবে খুশি এসটাকে বের করতে হবে, এটা হলো আমার উদ্দেশ্য। তাহলে আমি এস সমান আমরা কি লিখতে পারি, W ইন্টু 1000 ডিভাইডেড বাই VM। দেখো তো আমার সব কিছুই কিন্তু জানা, এই যে W দেখো 5 গ্রাম ইন্টু 1000, দেখো তো ভি এর ভ্যালু 50 ml জানি, এম এর ভ্যালু কত, ফর্মিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিডের ক্ষেত্রে 12 ইন্টু 16 16 প্লাস 2 কত হয় রে, 46 হয়, 46 হয়। তাহলে এটাকে তুমি যদি ইকুয়েশন করো ভাই ক্যালকুলেটরে বসাও, এটাকে ক্যালকুলেটরে বসালে পাবা 1.09 মোল।
তাহলে দেখো তো আমরা কিন্তু ফর্মিক অ্যাসিডের মোল সংখ্যাটা পেয়ে গেলাম, সরি ঘনমাত্রা পেয়ে গেলাম। এখন ঘনমাত্রা যদি পেয়ে যায় মোল সংখ্যা কত হবে, n ইকুয়াল হলো ভাইয়া VS বা SV। তাহলে S এর ভ্যালু 1.09, V এর ভ্যালু ভাইয়া 50 ml মানে 0.05। তাহলে কত হয় এই দুটার গুণফল, এই দুটার গুণফল হয় ভাইয়া আচ্ছা আমরা যদি এই দুটার গুণফল করি তাহলে কত হবে দেখি, 50 ml, তাহলে 0.05 ইন্টু 50 ml কে আমাকে লিটারে কনভার্ট করতে হবে, বা আমি চাইলে কিন্তু 50 ml রাখতে পারি, কোনো সমস্যা নেই। তাহলে ওইটার হিসেবে 50 ml করব, ml করব 1.09, কত হয় 54.9। তাহলে আমরা কিন্তু 54.9 পাইলাম। ওকে, আমরা এতটুকু রাখলাম, আমরা ml হিসাব করছি, কোনো সমস্যা নেই, তুমি চাইলে ml-ও করতে পারো। তাহলে দুটাকে ml করতে হবে, গেল এটা গেল। ওকে, তাহলে এত ml 1 মোলার আমরা পাইলাম। ওকে, তাহলে আমরা কিন্তু এটা পাইলাম, অথবা তুমি চাইলে ভাইয়া মোল সংখ্যাতেও করতে পারো, কোনো সমস্যা নেই। আমরা যদি মানে আমরা তো দুইটার মোল সংখ্যা বের করব, দুটার মোল সংখ্যা বের করে আমরা দেখবো যে কোনটা লিমিটিং। তাহলে 0.05 1.09, আচ্ছা তাহলে এটার ভ্যালু হয় হচ্ছে ভাইয়া 0.0549 মোল, এত পাচ্ছি। ওকে ঠিক আছে, এখন আমরা কার বের করব, সোডিয়াম হাইড্রোক্সাইড বের করব, সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল বের করব। আমরা দুইটা জিনিসের মোল বের করে আমরা জাস্ট তুলনা করব। তাহলে দেখি কি কি আছে দেওয়া, ml দেওয়া আছে, pH দেওয়া আছে, মোল সংখ্যা বের করতে হবে। এটা হলো পরবর্তী টপিক, তো আমি হচ্ছে জাস্ট একটু করাই দিই। পরবর্তী টপিকটা আমরা পিএইচ নিয়ে পড়বো, তখন আমরা কিন্তু জিনিসগুলো আরো সুন্দরভাবে শিখবো যে পিএইচ থেকে কিভাবে ঘনমাত্রা বের করতে হয়, কিভাবে হচ্ছে ওখান থেকে মূল সংখ্যা বের করতে হয়। ওকে, আপাতত দেখো পিএইচ দেওয়া আছে 13, আর হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড একটা ক্ষার, তাহলে এখান থেকে আমরা যখন পিওএইচ বের করতে চাবো তখন 14 দিয়ে বিয়োগ দিতে হবে। আমরা পরবর্তী টপিকে এটা ভালো করে শিখবো। তাহলে হাইড্রোক্সিল মানে কি হবে, যে 10 টু দ্য পাওয়ার -1, তাহলে এটা হচ্ছে 0.1 হচ্ছে। আচ্ছা তোমরা টেনশন করো না, আমি এই ইকুয়েশনটা আমি আরেকটা টপিকের আওতায় রাখছি, পিএইচ টপিক, ওখানে আমি শিখাই দিব। তো আপাতত এতটুকু মনে রাখো, এটা হলো তার মোলারিটি। তাহলে তার মোল সংখ্যা কত হবে, 0.1 ইন্টু তার আয়তন কত দেওয়া আছে, এই যে 40 ml, তাহলে ইন্টু 0.04, কত হয় রে, 0.1 ইন্টু 0.04, এই যে দেখো 0.004। তাহলে দেখো তো আমি কিন্তু দুইটার মোলই পেয়ে গেলাম। দেখছো আমি দুইটার মোল পেয়ে গেছি। একটা হচ্ছে ভাইয়া ফর্মিক অ্যাসিডের মোল হচ্ছে এতটুকু, আর ভাইয়া সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল হচ্ছে এতটুকু। মানে তুমি এতটুকু বুঝতে পারলা যে আমরা চাচ্ছি হচ্ছে এইটা প্রমাণ করতে এই দ্রবণটা একটা বাফার দ্রবণ। বাফার দ্রবণ হয় হলো দুর্বল অ্যাসিড এবং শক্তিশালী ক্ষার মিলায়, বা দুর্বল অ্যাসিড এবং তার অনুবন্ধী লবণ মিলায়। তাহলে এখানে আমি যখন সোডিয়াম হাইড্রোক্সাইড আর ফর্মিক অ্যাসিড দেখছি, বুঝতে পারছি ভাই এটা সবল, তাহলে এটা দিয়ে পারবো না, এটা দিয়ে পারবো। তার আমাকে প্রমাণ করতে হবে এটা একটা লিমিটিং। এই যদি লিমিটিং হয় তাহলে ফুরে যাবে, অবশিষ্ট থাকবে দুর্বল অ্যাসিড এবং তার লবণ, তাহলে এটা দিয়ে আমাদের বাফার হবে। তাহলে এখন খেয়াল করো তো কোনটা বড়, 0.05 বড় নাকি 0.004 বড়? অবশ্যই 0.05 বড়। তাহলে আমরা বলতে পারি না যে আমাদের যে রিঅ্যাকশন, অর্থাৎ ফর্মিক অ্যাসিডের সাথে যখন সোডিয়াম ক্লোরাইডের বিক্রিয়া করতেছে, সোডিয়াম হাইড্রোক্সাইডের উৎপন্ন হচ্ছে যখন এইটা এবং পানি, তখন আমাদের ইনিশিয়াল মোল সংখ্যা হলো 0.05 আর এখানে হচ্ছে 0.004। তাহলে আমরা বলতে পারি যে সাম্য অবস্থা যখন আসবে শুরুতে, আর এটা হলো সাম্য অবস্থা ওই আগের মতো কেপিকেসি এর মতো, শুরু এবং সাম্য অবস্থায় 0.05 ডিভাইডেড বাই 0.004, আর এখানে হবে 0.004 মাইনাস হলো 0.004, অর্থাৎ এটা শেষ হয়ে যাবে আর এটা অবশিষ্ট থাকবে, আর এখানে 0.004 তৈরি হবে। ওকে, তাহলে বলো তো এখানে কিছু অবশিষ্ট থাকতেছে না? অবশ্যই অবশিষ্ট থাকবে, 0.05 মাইনাস 0.004 অর্থাৎ 0.046 মোল অবশিষ্ট থাকে, এটা 0 মোল থাকে। বিক্রিয়ার পরে সাম্য অবস্থা এটা 0.00 মোল তৈরি হয়। তাহলে আমরা কিন্তু লবণও পাইলাম এবং দুর্বল অ্যাসিডও পাইলাম। তাহলে দেখো তো আমাদের এইটা লিমিটিং, এটা প্রমাণ হয়ে গেল। তাহলে আমার এখন দুর্বল অ্যাসিড এবং বিক্রিয়াতে তার লবণটা অবশিষ্ট আছে, এই দুটা মিলে কি করবে, বাফার হয়ে যাবে। আর তোমরা জানো বাফার যদি হয় অ্যাসিড বা ক্ষার দেও না কেন, সে বিক্রিয়াটাতে আনচেঞ্জ রেখে দেবে। বুঝতে পারছো? তাহলে আমাদের কোর কনসেপ্টটা কি, যখন আমাকে বলছে একটা কোশ্চেনে যে দুর্বল অ্যাসিড বা
পিএইচ এর কোনো চেঞ্জ হচ্ছে কিনা, অ্যাসিড যোগ করলাম চেঞ্জ হচ্ছে কিনা, ক্ষার যোগ করলাম চেঞ্জ হয়েছে কিনা, তখন আমাকে প্রমাণ করতে হবে এটা একটা বাফার সলিউশন। আর বাফার সলিউশন কেমনে প্রমাণ করব, যে আমাকে দেখতে হবে বিক্রিয়াটা করার পরে শক্তিশালীটা লিমিটিং কিনা, দুর্বলটা থেকে যাচ্ছে কিনা। দুর্বলটা যদি থেকে যায়, সে এবং তার লবণ মিলাই বাফার দ্রবণ তৈরি করবে। বাফার দ্রবণ তৈরি করলে কিভাবে অ্যাসিড এবং ক্ষারের শক্তিশালীটাকে কনভার্ট করছে সেটা কিন্তু আমরা এই যে এইগুলা থেকে শিখে আসছি, তাই না? এই যে ক্ষারীয় বাফার আর অম্লীয় বাফার, তুমি এই ইকুয়েশনগুলো একটু দেখাই দিবা, দেখাই দেওয়ার মতো পর নিজের ভাষায় বলবা যে এইটা এইভাবে কাজ করছে, ফলে পিএইচটা আনচেঞ্জ থাকতেছে। দেখবা তোমার একদম 4-4 পেয়ে গেছো। ওকে, আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, আমরা আরেকটা সিকিউ সলভ করে ফেলি। দেখো রাজশাহী বোর্ড 25-এ আসছে। আমরা একটা জিনিস যদি বুঝি তুমি এমনিতেই কিন্তু লিখতে পারবা। ওকে, রাজশাহী বোর্ড 25-এ আসছে, এই সিকিউটা আমরা সলভ করব। ঠিক আছে, কি বলছে দেখো, সেম জিনিস না, যে একটা দ্রবণ আরেকটা দ্রবণ, এই দ্রবণ দুটাকে মিশ্রিত করলাম। তাহলে দেখো যখনই মিশ্রিত করলাম আমাকে ভাবতে হবে হয়তো বাফার নিয়ে বলছে। পরবর্তী প্রশ্ন দেখো, অ্যাসিড এবং ক্ষার যোগ করলে পিএইচ মানের কোনো পরিবর্তন করে কিনা। তাহলে আমি কনফার্ম হয়ে গেলাম যে এই কোশ্চেনটা তো বাফার কিনা, এটা যদি প্রমাণ করতে পারি পিএইচ আনচেঞ্জ থাকবে। তার মানে আলটিমেটলি আমাকে কোন দিকে নিয়ে যেতে হবে, পিএইচ বাফারের দিকে। যদি বাফার হয় তারপরে কি ওই যে ওই দুটা লাইন লিখে দিব, ক্ষারীয় বাফার নাকি অম্লীয় বাফার, কিভাবে আনচেঞ্জ রাখতেছে, শেষ। তাহলে দেখো আমাকে ফর্মিক অ্যাসিড দিয়ে দিছে ভাইয়া, HCOOH, তাহলে এটা একটা দুর্বল অ্যাসিড। MOH দিয়ে দিছে, এম এর আণবিক ভর হলো 11, তার মানে এটা কি সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে সোডিয়াম, এই একই তো কোশ্চেন, সোডিয়াম হাইড্রোক্সাইড এটা সবল, কিন্তু ফর্মিক অ্যাসিড একটা দুর্বল ক্ষার, দুর্বল অ্যাসিড। তা আমি যদি প্রমাণ করতে পারি যে সবল ক্ষারটা একটা লিমিটিং পদার্থ, তাহলেই আমরা কিন্তু কি করতে পারবো বলো তো, তাহলেই আমরা কিন্তু আবার সেম কাজটা করতে পারবো। তাহলে আমি এখান থেকে মোল সংখ্যা বের করব, এটার মোল সংখ্যা বের করব। আমাকে প্রমাণ করতে হবে এর মোল সংখ্যাটা কম, এর মোল সংখ্যাটা বেশি, তাহলে এ অবশিষ্ট থাকবে। এ এবং তার লবণটা মিলাই একটা লিমিটিং বা বাফার দ্রবণ তৈরি করবে, তাই না? তাহলে আমি কিভাবে মোল সংখ্যা বের করতে হয় সেটা তোমাকে দেখাই দিই, তাহলে তুমি পারবা, বাকিটুকু তুমি নিজেই পারবা। তাহলে ফর্মিক অ্যাসিড তার সাথে যখন সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করবে, উৎপন্ন হবে ভাইয়া এই যে লবণটা উৎপন্ন হবে, এবং তার সাথে পানি উৎপন্ন হবে। এখন আমার এইটার মোল সংখ্যা আর এইটার মোল সংখ্যাটা বের করতে হবে, ঠিক আছে না? তো চলো আমরা ফর্মিক অ্যাসিডের মোল সংখ্যা বের করি। দেখো সেমিমোলার দ্রবণ, তাহলে সেমিমোলার দ্রবণ VS, এস এর ভ্যালু কত, 0.5 মোল, সেমি মানে কি অর্ধেক মোল, তার মানে কি আমাদের ঘনমাত্রা দেওয়া আছে। ওকে, আর দ্রবণ দেখো কতটুকু, 300 ml, তার মানে আমি লিখতে পারি না 0.3 লিটার, 0.3, তাহলে 0.3 এবং 0.5 এর গুণফল কত হয় রে, 0.3 × 0.5 কত হয়, 1.15 এত মোল। তাহলে ফর্মিক অ্যাসিড কত মোল আছে, 0.15 মোল। সোডিয়াম হাইড্রোক্সাইড কত মোল আছে রে, এই যে দেখো পার্সেন্টেজ দেওয়া আছে, 200 ml দেওয়া আছে, তার মানে আমাকে কনসেন্ট্রেশনটা বের করতে হবে W × 1000, ওই যে আগেরটায় দেখবা ওইখান থেকে বের করবা VS, এভাবে বের করতে হবে, তাই না? তাহলে দেখো তো কি কি দেওয়া আছে, 2.5%, তার মানে 2.5 গ্রাম ইন্টু 1000 ডিভাইডেড বাই কত, VS মানে 0.2, আচ্ছা VM। সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর কত, আচ্ছা 11, 16, 27, 28, এভাবে বসাই দাও, সরি 23, তাহলে 40 হবে, বসাই দাও। এটা কত হয়, 2.5, আচ্ছা একটু দাঁড়াও, 2.5 ইন্টু 1000 ডিভাইডেড বাই 0.2 ইন্টু 40। আচ্ছা আমরা কিন্তু এখান থেকে বের করতে পারি, এখান থেকে যখন বের করব, আচ্ছা 40 এখান থেকে আমরা বের করব, তাহলে কত আসছে আমাদের রেশিওটা, আমাদের রেশিও আসবে ভাইয়া কত রে, আচ্ছা এখান থেকে যদি বের করি তাহলে এখানকার মোল সংখ্যা হবে ভাইয়া 0.125, কত হবে, 0.125 এত মোল হবে। তাহলে এখন খেয়াল করো তো 0.15 আর 0.125 কোনটা বেশি, 0.15 বেশি না? তাহলে যদি 0.15 বেশি হয় তাহলে আমরা এটাকে কি বলতে পারি, এটা অবশিষ্ট থাকবে, ওটা লিমিটিং বিক্রিয়া। আর ওটা যদি লিমিটিং বিক্রিয়া হয় 2.5 কে আমরা 1000 দিয়ে ভাগ দিব, কারণ এটা তো গ্রামে আছে, গ্রামকে কেজিতে নিতে হবে, আর না হলে এই 1000টাকে কাটে দিব, তাহলে এই রেশিওটা 0.125 হয়। ওকে, তাহলে কোনটা বেশি, এটা, তাহলে এটা যদি বেশি হয় তাহলে এটা তো
বেশি হয় তাহলে এটা কি লিমিটিং না? এটা যদি লিমিটিং হয় তাহলে আমরা বলতে পারি না ভাইয়া যে এটা একটা বাফার সলিউশন? যদি বলতে পারি বাফার সলিউশন তাহলে আমাদের প্রমাণ হয়ে গেছে। এখন বলবো অ্যাসিড ক্ষার যোগ করো, আনচেঞ্জ থাকবে। বুঝতে পারছো? তখন ওই জিনিসটা লিখবা, এটা একটা অম্লীয় বাফার, অম্লীয় বাফারের সাথে অ্যাসিড যোগ করবা, ক্ষার যোগ করবা, বিক্রিয়াটা একটু দেখাই দিবা, তারপর নিজের ভাষায় লিখবা, দেখবা পিএইচ আনচেঞ্জ থাকে, 4-4 পেয়ে যাবা। শেষ। দেখো আমরা পরের কোয়েশ্চেন দেখি। সেম কোয়েশ্চেন, দেখো সেম কোয়েশ্চেন, যে বাফার দ্রবণ হিসেবে ক্রিয়া করে কিনা। এই যে দুইটা পাত্র দেওয়া থাকবে, কি করবা, দুইটা পাত্রের মোল সংখ্যা বের করবা, করে দেখবা যে এটা ফর্মিক অ্যাসিড, এটা সোডিয়াম হাইড্রোক্সাইড, তার মানে কি এটা দুর্বল, এটা সবল, এটাকে লিমিটিং ধরে নিবা। লিমিটিং যদি প্রমাণ করতে পারো তাহলে বলবা এটা বাফার সলিউশন, এটা অম্লীয় বাফার, তারপরে তুমি একটা ক্রিয়া দেখাই দিবা। শেষ। পরের প্রশ্ন, এই যে দেখো কমলা লেবুর রস বা পানি, চুনের পানি, কমলা লেবুর রস মানে হচ্ছে অ্যাসিড, চুনের পানি মানে হলো ভাইয়া ক্ষার, যদি যোগ করো যদি আনচেঞ্জ থাকে তার মানে কি এটা বাফার কিনা সেটাই চাইছে। সেম জিনিস। আবার দেখো পরের কোশ্চেন, যে অল্প পরিমাণ এ এবং বি মিশ্রণে অল্প পরিমাণ হাইড্রোক্লোরিক যোগ করলা, পিএইচ এর চেঞ্জ হবে কিনা? বাফার। দেখছো? তাহলে আমরা কিন্তু সবগুলা পেয়ে যাব। এই যে দেখো পিএইচ এর চেঞ্জ কিনা, বাফার। দেখো পিএইচ এর কোনো চেঞ্জ হচ্ছে কিনা, বাফার। দেখছো? তাহলে তুমি যদি একটা যদি ভালো করে তোমাকে বুঝিয়ে দিই, তুমি বাকিগুলা পারবা না। ওকে, তাহলে আমি কিন্তু আর গেলাম না। দেখছো আমাদের কিন্তু বাফার হয়ে গেছে, আমরা কিন্তু বাফার করে ফেলছি। এখন চলো আমরা আরেকটা ইম্পর্টেন্ট টপিক পড়ি, সেটা হচ্ছে ভাইয়া পিএইচ। ওকে, তাহলে দেখো আমরা কিন্তু দুইটা জিনিস পড়ে ফেলছি, কেপিকেসি, আরেকটা পড়ছি ভাইয়া বাফার। এখন আমরা আরেকটা ইম্পর্টেন্ট টপিক পড়বো, সেটা হলো পিএইচ। দেখো তোমাদের অলরেডি কিন্তু 50% এমসিকিউ সলভ হয়ে গেছে, আর 50% বাকি আছে, আমরা বাকি 50%টা পড়ে ফেলি, ঠিক আছে? তাহলে এখন দেখো আমরা পড়বো হচ্ছে পিএইচ রিলেটেড। ওকে, তাহলে প্রথম যে জিনিসটা তোমাকে জানতে হবে সেটা হচ্ছে পিএইচ এবং পিওএইচ দুইটা আছে, এই দুইটার যোগফল হচ্ছে 14। এই দুইটার যোগফল কত? 14। এই জিনিসটা হলো কোর কনসেপ্ট, বুঝছো? এখন ভাইয়া পিএইচ মানে কি? পিএইচ মানে হচ্ছে ভাইয়া মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। ওকে ভাইয়া, পিওএইচ মানে কি? পিওএইচ মানে হচ্ছে ভাইয়া মাইনাস লগ অফ হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা। ঠিক আছে, আমরা যে জিনিসটা ভুল করি সেটা তোমাকে বলি। ধরো সোডিয়াম হাইড্রোক্সাইড, হ্যাঁ এটা কি বলতো, এটা একটা ক্ষার না? তাহলে এইটার কি বের হওয়া উচিত? পিওএইচ, নট পিএইচ, কারণ ক্ষারের কি বের হবে? পিওএইচটা বের হবে। পরীক্ষার হলে দেওয়া থাকে পিএইচ হচ্ছে 13, কত দেওয়া থাকে? পিএইচটা 13 দেওয়া থাকে, আর বলে সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা নির্ণয় করো। তাহলে কি সঠিক জিনিস দেওয়া আছে? বলো তো না, কারণ সোডিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে আমাকে পিওএইচটা জানতে হবে। তাহলে বলো তো আমরা কি জানি? পিএইচ আর পিওএইচ এর যোগফল হলো 14, তাই না? তাহলে আমরা পিওএইচটা এখান থেকে বের করতে পারবো না? পিওএইচটা কত হবে? 14 মাইনাস কত? 13, তার মানে 1 হবে। তাহলে পিওএইচ যদি 1 হয় তাহলে আমি এখানে বসাই দিব, তাহলে কিন্তু আমাদের কনসেন্ট্রেশনটা বের হয়ে যাবে, তাই না? তাহলে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের কনসেন্ট্রেশন বের করতে হলে আমাকে ওএইচ জানতে হবে, নট পিএইচ। ওকে, তাহলে আমরা কিন্তু একটা জিনিস জেনে গেলাম, আমাদের কয়েকটা জিনিস জানতে হবে। এটা কিন্তু প্রতি বছর এমসিকিউ এবং সিকিউতে প্রচুর আসে, এবং তোমরা কেন জানি ভুল করো। তো এই জিনিসটা একটু ভালো করে বুঝলে তোমরা সব পারবা ইনশাল্লাহ। তাহলে আমরা এতটুকু জানলাম। ওকে, এখন তোমাদেরকে জানতে হবে যদি সবল অ্যাসিড হয়, কি হয়? সবল অ্যাসিড, সবল অ্যাসিড বা ক্ষার, এবং তার যদি বিয়োজন ধ্রুবক দেওয়া থাকে, কি দেওয়া থাকে? বিয়োজন ধ্রুবক। বিয়োজন ধ্রুবক মানে কি? যদি অ্যাসিড হয় তাহলে তার বিয়োজন ধ্রুবককে বলে কে এ, ক্ষার হলে তাকে বলে কে বি। তাহলে আমাদের ঘনমাত্রা নির্ণয়ের একটা সূত্র আছে, সেটা হচ্ছে হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা হবে ভাইয়া রুট ওভার কে এ সি, আর হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা আর হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা হবে ভাইয়া রুট ওভার কে বি সি। সি মানে কনসেন্ট্রেশন বা ঘনমাত্রা। তাহলে আমি কিন্তু যদি আমাদের কি দেওয়া না থাকে, আমাদের যদি ঘনমাত্রাটা দেওয়া না থাকে, আমরা ঘনমাত্রাটা কিন্তু বিয়োজন ধ্রুবক জানলে বের করতে পারবো। বিয়োজন ধ্রুবক এবং ঘনমাত্রা জানলে আমরা হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রাটা বের করতে পারবো। ওকে, আশা করি বুঝতে পারছো, বা হাইড্রোজেন আয়নের ইয়াটা বের করতে পারবো। ওকে, এখন তোমাদের আরো একটা কোর কনসেপ্ট জানতে হবে, সেটা হচ্ছে পানির ক্ষেত্রে। কি বললাম? পানির ক্ষেত্রে, পানির ক্ষেত্রে। ওকে, আমরা এগুলো এক একটা এমসিকিউ এক একটা সিকিউ এর জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। তার বিয়োজন কনস্ট্যান্ট হচ্ছে কে ওয়াটার বলে। কে ওয়াটার হচ্ছে হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা আর হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। ওকে, এবং এই দুটার গুণফল হয় হচ্ছে 10⁻⁻14। এই জিনিসটা তোমাকে মাথায় রাখতেই হবে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট।
ইম্পর্টেন্ট। ঠিক আছে, চলো তাহলে আমরা কিন্তু সবল অ্যাসিডটা শিখে ফেললাম। যদি আমি বলতাম দুর্বল অ্যাসিড তখন কি হতো বলো তো? দুর্বল অ্যাসিড বা দুর্বল ক্ষার তখন কি হইতো? আমরা যদি এইগুলা বুঝে ফেলি আমরা কিন্তু যে কোনো এমসিকিউ বা সিকিউ সলভ করতে পারবো। আমি তোমাদেরকে সিকিউ সলভ করাচ্ছি কিন্তু এখান থেকে এমসিকিউ গুলা হয়ে যাবে। ওকে, তো দুর্বল অ্যাসিড যদি হয় তোমরা মনে রাখবা আমরা দুর্বল অ্যাসিডের ক্ষেত্রে বিয়োজন মাত্রা বের করি। কি বের করি আগে? বিয়োজন মাত্রা। তাহলে আমরা বিয়োজন মাত্রার সমান লিখতে পারি আলফা, আলফা ইকুয়াল হচ্ছে রুট ওভার কে বাই সি যদি অ্যাসিড হয়। যদি ক্ষার হইতো তখন আমরা লিখতাম রুট ওভার কে বি বাই সি। তাহলে আমরা বিয়োজন মাত্রাটা পেলাম। বিয়োজন মাত্রা যদি পাই তাহলে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রাটা হবে হচ্ছে তখন আলফা সি, আর হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রাটা হবে তখন বিটা আলফা সি। এই যে দেখো হয়ে গেছে। অর্থাৎ কে হলে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা পরে বেরোবে, কে বি হলে হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা। তাহলে তোমার যদি শক্তিশালী অ্যাসিড থাকে তাহলে তুমি এই ফরম্যাটে আগাবা, এই ফরম্যাটে এই ইকুয়েশন দিয়ে আগাবা। যদি দুর্বল অ্যাসিড দেওয়া থাকে আগে বিয়োজন মাত্রাটা বের করে নিয়ে তারপরে এই ফরম্যাটে আগাবা। দুইভাবে আগাইয়াই তুমি কিন্তু কনসেন্ট্রেশনটা বের করতে পারো হাইড্রোক্সিল আয়ন আর হাইড্রোজেন আয়ন। আর তুমি যদি বের করতে পারো তাহলে কি তোমার কিন্তু পিএইচটা বের করতে পারবা। কারণ পিএইচ মানে কি মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। তাহলে আমাদের কিন্তু পিএইচ চাইছে, তাহলে আমরা কিন্তু এই দুটো ভাগে আগাবো। আশা করি তুমি এতদিনে এই সূত্রগুলোতে প্রো হয়ে গেছো। জাস্ট একটা রিমাইন্ডার হিসেবে সূত্রগুলো বললাম। চলো আমরা এখন বোর্ড কোশ্চেনে চলে আসি। কি বলছে দেখো তো, প্রথম কোশ্চেনে যে পিএইচ নির্ণয় করো। দেখো পিএইচ নির্ণয় করতে বলছে, তাহলে আমি বলতে পারি না যে ভাইয়া পিএইচ মানে তো মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা, এতটুকু তো জানি। এখন যদি আমি হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বের করতে পারি তাহলে আমি পিএইচ বের করতে পারবো। শেষ। এখন দেখো 2 নাম্বার পাত্র, 2 নাম্বার পাত্রটা কি? এমওএইচ, এম এর ভর হলো 11। তাহলে বলো তো এটা কি? সোডিয়াম হাইড্রোক্সাইডকে নির্ণয় বলছে। তাহলে এইখান থেকে আমি যে ঘনমাত্রাটা পাবো এটা তো একটা ক্ষার, এটার কি আমি পিএইচ পাবো না পিওএইচ পাবো? অবশ্যই ক্ষার, তাহলে পিওএইচ পাবো। এতদিনে তোমরা জানো। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডে ঘনমাত্রা যদি বের করতে চাই তাহলে আমাকে আমি কার ঘনমাত্রা বের করতে চাচ্ছি? হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা, অর্থাৎ সি বের করতে চাচ্ছি হাইড্রোক্সিল আয়নের। কি কি দেওয়া আছে দেখো তো? পার্সেন্টেজ দেওয়া আছে, এম দেওয়া আছে। তাহলে আমরা কি জানি? ডাব্লিউ ইকুয়াল হলো এসভিএম ডিভাইডেড বাই 1000, তাই না? আমি এস চাচ্ছি বা কনসেন্ট্রেশন বের করতে চাচ্ছি, তাহলে এস ইকুয়াল আমরা লিখতে পারি ডাব্লিউ ইন্টু 1000 ডিভাইডেড বাই ভিএম। তাহলে এখন দেখো তো 2.5% মানে হলো 2.5 গ্রাম। আচ্ছা 2.5 গ্রাম ইন্টু 1000 ডিভাইডেড বাই ভি কত? 200 ml। আণবিক ভর কত রে? সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর হলো 40। তাহলে তুমি যদি এই জিনিসটা একটু ক্যালকুলেটরে বসাও যে 2.5 ইন্টু 1000 ডিভাইডেড বাই 200 ইন্টু 40, তাহলে আমরা পাচ্ছি হলো ভাইয়া 0.3125 এত মোল, এত মোলারিটি। তাহলে আমরা কিন্তু কি করলাম? সোডিয়াম হাইড্রোক্সাইডের মোলারিটি বের করতে পারলাম। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের যদি মোলারিটি বের করতে পারি তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের কি পাবো বলো তো? পিওএইচ পাবো না? পিওএইচ পাবো। এই তো পিওএইচ কি? মাইনাস লগ অফ হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা, অর্থাৎ 0.3125 এটা পাবো না? তাহলে এখন আমি যদি লগে বসাই কত হয় রে? আচ্ছা যদি লগে বসাই তাহলে এর ভ্যালুটা হচ্ছে ভাইয়া 0.2 আসে। কত আসে? 0.2 আসে। তাহলে পিওএইচটা আমরা পেয়ে গেছি। তাহলে আমাকে এই ইকুয়েশনে যাওয়াই লাগবে না। আমরা জানি কি পিএইচ আর পিওএইচ এর যোগফল হলো 14। কত হয় রে? 14 হয়। তাহলে এখন আমাদের কিন্তু অ্যানসারটা বের হয়ে গেছে। পিএইচ কত হবে তাহলে? 14 মাইনাস পিওএইচ, পিওএইচ কত ভাইয়া? 2। তাহলে 14 মাইনাস 2 করলে কত হয়? 0.2 করলে হয় 13.8। এই তোমরা বুঝতে পারছো? আমার আলটিমেটলি চাইছে হলো পিএইচ নির্ণয় করতে। এখন আমার যেই ইনফরমেশন দেওয়া আছে তার আলোকে নির্ণয় করব। এখন আমার 2 নাম্বার পাত্রে পিএইচ নির্ণয় করতে হলে আমাদের এটাকে পিওএইচটা নির্ণয় করতে হবে, কারণ এটা একটা ক্ষার। তাহলে এটার যে কনসেন্ট্রেশনটা দেওয়া আছে ওখান থেকে আমি মানে ইনফরমেশন দেওয়া আছে সেখান থেকে একটা মোলারিটিটা বের করলাম। মোলারিটি যদি বের করি তার নেগেটিভ লগারিদমটাই হবে তার পিওএইচ, আর পিওএইচ আর পিএইচ এর যোগফল হলো 14। তাহলে ওখান থেকে আমরা পেয়ে যাব পিএইচ। বুঝতে পারছো? এবং এইরকম কোয়েশ্চেন খালি বোর্ড পরীক্ষা না, এরকম কোয়েশ্চেন কিন্তু বুয়েটের যে রিটেন বলো বা প্রিলি বলো সেগুলোর জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, এগুলো মেডিকেলের জন্য অত বেশি ইম্পর্টেন্ট না, এত বড় তো দেয় না। আশা করি বুঝতে পারছো। দেখো আমার কে গণনা করতে বলছে। তোমাকে কিন্তু আমি সূত্র পড়ানোর সময় বারবার কিন্তু দুর্বল অ্যাসিড সবল ক্ষার যেটাই বলি না কেন কে কে দিয়ে কিন্তু বের করছি, তাই না? এখন 1 নাম্বার পাত্রে কে বের করতে বলছে। কয় নাম্বার পাত্রের? 1 নাম্বার পাত্রের। তাহলে চলো 1 নাম্বার পাত্রে কে বের করি। কিভাবে বের করতে পারি দেখো তো।
আমাদের পিএইচ দেওয়া আছে, তাহলে আমাদের যদি পিএইচ দেওয়া থাকে, পিএইচ কত 2.4, সরি 2.4, তাহলে আমরা বলতে পারি না পিএইচ মানে হচ্ছে মাইনাস লগ অফ হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা। তাহলে আমি কিন্তু এখান থেকে ঘনমাত্রাটা বের করব। আচ্ছা এর লাগবেই না রে, এত কিছু লাগবেও না, দেখো আরো সহজভাবে বের করে দিচ্ছে তোমাদেরকে, তোমাদের এত কিছু লাগবে না। আমরা যদি এই কি হলো রে, আই হাই ডিলিট হয়ে গেল, এই সরি ডিলিট হয়ে গেছে, আমি হচ্ছে তুলি না হলে হচ্ছে না, আমার কাছে কোয়েশ্চেনটা আছে, সরি মুছতে গিয়ে পুরাটাই ডিলিট হয়ে গেছে বুঝছো। 35 ml, কত ml 35 ml, আর হচ্ছে 0.1 মোল কি দেওয়া আছে, ফর্মিক অ্যাসিড দেওয়া আছে, ফর্মিক অ্যাসিড দেওয়া আছে COOH, আর হচ্ছে পিএইচটা দেওয়া আছে হচ্ছে 2.4। এখন কোশ্চেনে বলছে 2.4 পিএইচ দেওয়া আছে, যে কে কত, কোশ্চেনে চাইছে কি কে এটা কত। তাহলে আমাকে কে যদি বের করতে হয় আমরা কিভাবে বের করতে পারি, আরেকটা কালি দিয়ে বের করি। দেখো আমরা এটা হচ্ছে কোন বোর্ডে আসছে, এটা যশোর বোর্ডে আসছে, যশোর বোর্ড 25-এ আসা কোশ্চেন, সরি ভুল, আমার ডিলিট করতে গিয়ে পুরাটাই ডিলিট হয়ে গেছে। ওকে, আমরা কিভাবে বের করতে পারি, তাহলে আমরা আগে প্রথমে পিএইচটা বের করব। তাহলে চলো, আমার পিএইচ সমান দেওয়া আছে হচ্ছে ভাইয়া 2.4, তাহলে আমরা পিএইচ সমান লিখতে পারি মাইনাস লগ অফ হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা, তাই না, এটা সমান 2.4, তাহলে হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা কত হবে, অ্যান্টি লগ হয়ে যাবে না, অ্যান্টি লগ মানে এটা 2.4, কত হয় এটার ভ্যালু, এইটার ভ্যালু হয় হচ্ছে ভাইয়া 3.898 ইন্টু 10⁻⁻, কত আসে -3 মোল। তাহলে আমরা কিন্তু হাইড্রোজেন আয়নের ঘনমাত্রাটা পেয়ে গেলাম, কি পেয়ে গেলাম, হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। এখানে যে মোলারিটিটা দেওয়া আছে এটা আমরা ইউজ করব না, কারণ এটা একটা দুর্বল অ্যাসিড, তাই না, তাই জন্য আমরা কিন্তু পিএইচ এর মাধ্যমে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রাটা পেয়ে গেলাম। এখন যদি হাইড্রোজেন আয়নের ঘনমাত্রাটা পেয়ে যাই, আমরা কি পড়ছিলাম বলো তো, হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা হচ্ছে √KAC। এই যে দেখো আমরা হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা পেয়ে গেছি, মোলারিটি দেওয়া আছে এবং কে এটাকে বের করতে বলছে। তাহলে এখন তুমি পারবা না, কে মানে কি হবে বলো তো, হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রার স্কয়ার ডিভাইডেড বাই সি। আমি এক লাইনে লিখলাম, আশা করি তোমরা এখন এই এক লাইন স্ক্রিপ্টগুলো বুঝো। তাহলে কি হবে, যে 3.98 ইন্টু 10⁻³ এর স্কয়ার ডিভাইডেড বাই সি, সি মানে কত 0.1। তুমি যদি এই জিনিসটাকে ক্যালকুলেটরে বসাও, এখন তো তোমার ক্যালকুলেটরে বসাইতেই পারো, 1.58 ইন্টু 10⁻⁻4, 10⁻⁻4, এই যে দেখো, তাহলে এই জিনিসটা দিয়ে আমরা বের করতে পারলাম। তাহলে আমার কয়েকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে আমাকে কে বের করতে বলছে। তাহলে কে মানে কি, কে মানে হচ্ছে আমরা এখান থেকে আগে থেকে জানতাম যে হাইড্রোজেনের ঘনমাত্রা ইকুয়াল হলো কেএসি, এটা আমরা জানতাম। তাহলে আমাকে সি এর ভ্যালু দেওয়া আছে, হাইড্রোজেনের ঘনমাত্রা বের করতে হবে, তাহলে কে বের করতে পারবো, পিএইচ থেকে আমরা হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বের করলাম, সেখান থেকে আমরা কি করলাম, কে এটা বের করলাম। দেখছো হয়ে গেছে, কি হলো, আচ্ছা আমাদের কিন্তু হয়ে গেছে। আসো নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেনে কি চাইছে দেখো তো, পিওএইচ চাইছে, কি চাইছে, পিওএইচ, তার মানে কি আমাদের ওই ক্ষারীয় দ্রবণের ওএইচটা নির্ণয় করতে হবে, হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা নির্ণয় করতে হবে। তাহলে এক্স, আচ্ছা দেখো তো এক্স কি, এক্স একটা দুর্বল অ্যাসিড, এক্স কি রে, এক্স হলো দুর্বল অ্যাসিড। তাহলে এক্স থেকে কি আমি পিওএইচটা ডিরেক্ট বের করতে পারবো, পারবো না, আমরা এক্স থেকে কি বের করতে পারবো, পিএইচটা বের করতে পারবো। আর যদি পিএইচটা বের করতে পারি, তাকে 14 দিয়ে বিয়োগ দিয়ে দিলে কি হয়ে যাবে, পিএইচটা বের হয়ে যাবে না, কারণ এটা কি দুর্বল অ্যাসিড। তাহলে আমরা পিএইচটাকে বের করি। এখন দেখো তো দুর্বল অ্যাসিডের পিএইচটাকে আমরা ডিরেক্ট বের করতে পারবো, পারবো না, আমাকে কি করতে হবে, আমাকে আগে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বের করতে হবে। আর আমরা কি জানি, হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা হচ্ছে ভাইয়া √KAC, √KAC। দেখো তো আছে কিনা, এই দেখো সি এর ভ্যালুও দেওয়া আছে, কে এর ভ্যালুও দেওয়া আছে, দেওয়া আছে না, তাহলে আমি বসাই দেই। এই যে দেখো, এই যে 1.8 ইন্টু 10⁻⁻4, ওকে, আর সি এর ভ্যালু হচ্ছে 0.1। এটা যদি বসাই দাও ক্যালকুলেটরে, বসাইলে কত হয়, 1.4 10⁻⁻4 ইন্টু 0.1, আচ্ছা এটার ভ্যালু হয় কত হয়, এটা 0.00374, এত মোল, এত মোল। তাহলে আমরা হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন পেয়ে গেলাম। আর তোমরা জানো পিএইচ মানে হচ্ছে মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন, 0.00374, এটা হয় না, তাহলে এটাকে তুমি যদি মাইনাস করো, তাহলে মাইনাস লগ অফ
হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন অ্যান্সার আমার আসে হচ্ছে হলো 2.43 এত আসে। তাহলে এইটা যদি আসে তাহলে এখানে তুমি বসাই দাও 14 মাইনাস 2.43 তাহলে কত হয় রে 14 থেকে বিয়োগ দিলে তো 14 মাইনাস অ্যান্সার তাহলে হয় ভাইয়া 11.57 এটাই আমাদের অ্যান্সার বুঝতে পারছো। তাহলে আমার কি চাইছে আর আমি কিভাবে বের করলাম আমার চাইছে হচ্ছে এক্স দ্রবণের পিওএইচ এখন এক্স হচ্ছে একটা দুর্বল অ্যাসিড তাহলে আমি তো ডিরেক্ট পিওএইচ পাবো না আমরা যেটা বের করতে পারবো সেটা হলো পিএইচ তাহলে আমরা পিএইচটাকে বের করব পিএইচ মানে হলো মাইনাস লগ অফ হাইড্রোক্সিল আয়ন হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কিন্তু আমি দেখলাম এক্স একটা দুর্বল অ্যাসিড তাহলে দুর্বল অ্যাসিডের হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বের করতে হয় এই সূত্র দিয়ে তাহলে আমরা এখান থেকে শুরু করে হাইড্রোজেনের ঘনমাত্রা বের করলাম এটাকে এই সূত্রে বসাইলাম বসানোর পরে পিএইচ কে 14 দিয়ে বিয়োগ দিলাম 14 দিয়ে পিএইচ কে বিয়োগ দিয়ে পিওএইচটা বের করলাম তাহলে তোমার কোশ্চেনে যা চাইছে সেই অনুসারে তোমাকে আগাইতে হবে কিন্তু ওকে। তো চলো আমরা নেক্সট কোশ্চেনটাতে চলে যাই আবার দেখো পিএইচ গণনা করতে বলছে এটা হলো অ্যামোনিয়া হাইড্রোক্সাইড তার মানে আমি কি পাবো প্রথমে অ্যামোনিয়া হাইড্রোক্সাইডের থেকে আমি প্রথমে হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা বের করবো আমি করলাম না কিভাবে বের করবো এটা দুর্বল অ্যাসিড তাহলে কে কে কি করব কে বি কে সি দিয়ে গুণ দিব কনসেন্ট্রেশন দেওয়া আছে কে বি দেওয়া আছে আমি একটা ভ্যালু পাবো ওখান থেকে আমি পিওএইচটা বের করব মাইনাস লগ অফ হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা দিয়ে যখন এটাও বের হয়ে যাবে তখন কি করব পিএইচ এর ভ্যালুটা কত হবে 14 থেকে বিয়োগ দিয়ে দিব তাহলে আমাদের এই যে যেটা হবে সেটাই অ্যান্সার দেখো তুমি এখন বসাও ক্যালকুলেটরে আমি যেভাবে বলছি সেভাবে বসাও দেখবো তোমার অ্যান্সারটা হয়ে গেছে তাহলে প্রথমে তুমি এটা করবা তারপরে এটা করবা তারপরে এটা করবা তাহলে এই অঙ্কগুলো দেখতে সহজ কিন্তু তুমি যদি না বুঝো যে 3 ধাপে করা লাগছে তাহলে কিন্তু একটু কঠিনও হইতে পারে ওকে। তাহলে আবার দেখো বিয়োজন মাত্রা হিসাব করতে বলছে সেম ভাবে তোমরা করে দিবা বিয়োজন মাত্রা মানে আলফা কে দেওয়া আছে এম দেওয়া আছে তাহলে তুমি আগে পিএইচটা বের করো বা হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বের করো বা সেখান থেকে তুমি ডিরেক্ট চাইলে এইভাবে বলতে পারো যে আলফা ইকুয়াল দুর্বল অ্যাসিডের অসওয়াল্ডের লঘুকরণ সূত্র অনুসারে কে বি বাই সি তাহলে এখান থেকে কিন্তু বের করতে পারো তাহলে তুমি এই সূত্রটা বসাই দাও তাহলে কিন্তু তোমাদের হয়ে গেছে তাই না। তো অসওয়াল্ডের লঘুকরণ সূত্র থেকে আমরা পাচ্ছি এটা। পরের প্রশ্ন পিএইচ এর হিসাব এটা তোমরা নিজেরা করবা দিনাজপুর বোর্ড 25-এ আসছে। তারপরেও দেখো বলছে পিএইচ এর হিসাব এটাও তোমরা নিজেরা করবা ঢাকা বোর্ড 23-এ আসছে। তারপরে দেখো প্রথম পত্রের দ্রবণে বিয়োজন মাত্রা অর্থাৎ আলফা চাইছে তোমার দেখো পি কে দেওয়া আছে সেখান থেকে কে এটা বের করবা এটা একটু বলে দেই যে পি কে মানে কি পি কে মানে হচ্ছে মাইনাস লগ অফ কে তাহলে এখান থেকে তোমার কে এটা বের হবে পি কে দেওয়া আছে না 3.8 তাহলে অ্যান্টিলগ করো কে বের হবে আর কে যদি বের হয় এই যে করে দাও তাহলে তোমার কিন্তু আলফাটা বের হয়ে যাচ্ছে দেখছো হয়ে গেছে। আচ্ছা গেল পরের প্রশ্ন হাইড্রোজেনের ঘনমাত্রা কত পারবা সেম কোশ্চেন তারপর এটা এই তো হয়ে গেছে এই তো। আচ্ছা তাহলে আমরা কিন্তু আরো একটা ইম্পর্টেন্ট টপিক পড়ে ফেললাম সেটা আমাদের হয়ে গেছে ওকে। এখন আমরা এই চ্যাপ্টারের আমরা প্রায় 75% শেষ করে ফেলছি বুঝছো আমরা কিন্তু কি কি পড়লাম বাফার পড়লাম পিএইচ রিলেটেড ম্যাথ পড়লাম কেপিকেসি পড়লাম বোর্ড কোয়েশ্চেন খুলে দেখো 75% এর উপরে কোয়েশ্চেন তোমার সলভ হয়ে গেছে তাহলে তুমি আর 25% যদি করে ফেলো তাহলে তোমার 100% কনফিডেন্ট বুস্ট আপ হয়ে যাবে না যে তুমি সব পারো তাহলে তো শেষ তাই না। তাহলে চলো আমরা এখন আরেকটা টপিক পড়বো সেটা হলো মিক্সড আপ ওকে আমরা কি পড়বো বলো তো মিক্সড আপ। মিক্সড আপ মানে কি দুটাকে মিশাবো অর্থাৎ এখানে একটা পাত্র আছে এই পাত্রের সাথে এইখানে একটা পাত্র আছে এই পাত্রটাকে মিক্সড আপ করবো মিক্সড আপ করার পরে আমরা বিভিন্ন কিছু বের করার ট্রাই করবো এটাই হলো ভাই মিক্সড আপ থিওরি বুঝছো। তো এটা কিন্তু আমরা অলরেডি পড়েই ফেলছি তাও একটু এটাকে আলাদা টপিকের আওতায় রাখছি আমি যাতে তোমরা জিনিসটাকে বুঝতে পারো ওকে যাতে বুঝতে পারো এই জন্য আলাদা টপিকের আওতায় রাখছি এটা বাফারের মতো কিছুটা এটা কিছুটা পিএইচ এর সাথে মিল আছে তাও আমি এটাকে আলাদা রাখছি যাতে তোমরা জিনিসটাকে ধরতে পারো ওকে। তাহলে যখন আমি দুটো পাত্র দেখব হয় বাফার যদি না চাই তাহলে আমি এই মিক্সড আপ টপিকের আওতায় চলে আসব। দেখো দুটো পাত্র দেওয়া আছে দিয়ে এখন বাফার কিনা এটা জিজ্ঞেস করে নাই পিএইচ চেঞ্জ হবে কিনা জিজ্ঞেস করে নাই জিজ্ঞেস করছে যে বিয়োজন মাত্রা কি নির্ণয় করা সম্ভব কিনা ওকে। যে সি পাত্র মানে এ এবং বি কে যোগ করে সি পাইছো সি পাত্রের বিয়োজন মাত্রা নির্ণয় করা সম্ভব কিনা বিয়োজন মাত্রা মানে কি আলফা তাই না কার বিয়োজন মাত্রা জৈব অ্যাসিডের কার জৈব অ্যাসিডের তাহলে এখন খেয়াল করো তো হাইড্রোক্লোরিক অ্যাসিড আর ফর্মিক অ্যাসিড বা ইথানোয়িক অ্যাসিড কোনটা জৈব অ্যাসিড এইটা এটা জৈব অ্যাসিড না তাহলে এই যে জৈব অ্যাসিড তার বিয়োজন মাত্রাটা নির্ণয় করতে বলছে কোথায় দুটাকে মিক্সড আপ করার পরে তাহলে
কি হবে বলো তো? এটা লিমিটিং হবে, এটা অবশিষ্ট থাকবে সি পাত্রে। সি পাত্রে যতটুকু অবশিষ্ট থাকবে এবং এখানকার যে এটার যে মোল সংখ্যা দুইটার রেশিওটাই তো বিয়োজন মাত্রা হয়ে যাবে জৈব অ্যাসিডের, তাই না? তো তোমাকে বুঝতে হবে কোশ্চেনটা চাইছে কি। তাহলে আমি চলো জৈব অ্যাসিডের অর্থাৎ ইথানোয়িক অ্যাসিডের সি পাত্রে বিয়োজন মাত্রাটা বের করব। আর বিয়োজন মাত্রা কি? যে মানে ফাইনাল যে মোল সংখ্যা, ফাইনাল মোল সংখ্যা ডিভাইডেড বাই ইনিশিয়াল মোল সংখ্যা, এটাই হচ্ছে তার বিয়োজন মাত্রা। ওকে, এটাই হলো তার বিয়োজন। তাহলে আমি ফাইনাল মোল আর ইনিশিয়াল মোলটা বের করি। তো চলো আমি এ পাত্রে অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিডের যদি মোল সংখ্যা বের করি তাহলে কি হবে বলো তো? হাইড্রোক্লোরিক অ্যাসিডের মোল সংখ্যা দেখো তো পিএইচ দেওয়া আছে, তাহলে আমি যদি ভিএস এর মাধ্যমে বের করতে চাই তাহলে কি হবে? পিএইচ মানে হচ্ছে 2, তার মানে কি দেওয়া আছে? মাইনাস লগ অফ হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা দেওয়া আছে 2, তাহলে আমি বলতে পারি না হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা হলো 0.01, এটা তো তোমরা জানো। তাহলে ক্যালকুলেটরে বসাও তাহলেই হবে। তাহলে ভি এর ভ্যালু কত, মানে পি মোল সংখ্যা কত হবে? 10 ml, মানে 0.01 ইন্টু 0.01 কত হয় রে? 0.01 ইন্টু 0.01 করলে আচ্ছা এটা পেলো 10⁻⁻4 মোল। তাহলে আমরা কিন্তু সোডিয়াম হাইড্রোক্লোরিক অ্যাসিডের মোল সংখ্যাটা বের করলাম। এই তোমরা ধরতে পারতেছো? আমাকে বলছে বিয়োজন মাত্রা। তাহলে অ্যাসিডের ইনিশিয়াল মোল সংখ্যা আর এই মিশ্রণের পর অ্যাসিডের কিছু অংশ অবশিষ্ট থাকবে তার মোল সংখ্যা, দুইটা রেশিওটাই তো তার বিয়োজন মাত্রা, তাই না? তাহলে আমরা কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিড অর্থাৎ অজৈব অ্যাসিডের মোল সংখ্যা বের করলাম। তাহলে ইনিশিয়ালি ইথানোয়িক অ্যাসিডের মোল সংখ্যাটা বের করব। তো চলো বের করি। আমাদের আমরা কি করব? মোল সংখ্যা ইথানোয়িক অ্যাসিডেরটা বের করব। ওকে, এই যে দেখো কিভাবে বের করব, ভিএস দিয়ে বের করব। কি কি দেওয়া আছে কি কি দেওয়া আছে দেখো, যে আমাদের দুইটা জিনিস অলরেডি দেওয়াই আছে। ভিও দেওয়া আছে ওই আগের পেজে দেখো 20 ml, আমার কাছে লেখা আছে তাই একটু দেখে দিচ্ছি। এস এর ভ্যালু কত দেওয়া আছে? সবই দেওয়া আছে 0.002 মোল, তাই না? তাহলে এখানে বসাই দাও যে 2 মানে 20 ml কে হবে হচ্ছে 0.02 আর হচ্ছে 0.002 কত হয়? এই দুটার গুণফল ক্যালকুলেটরে বসাও। এই দুটার গুণফল হবে ভাইয়া 4 × 10⁻5 10⁻⁻5 তাই না? তাহলে আমরা কিন্তু ইনিশিয়াল ইথানোয়িক অ্যাসিডের বা জৈব অ্যাসিডের মোল সংখ্যাটাও পাইলাম। এখন যখন এ আর বি কে মিক্সড করব তখন কি হবে? তাদের পিএইচটা দেখো দেওয়া আছে 2.46। তাহলে এখান থেকে আমরা কিন্তু মিক্সড আপের ইয়াটা পাচ্ছি না, মিক্সড আপের হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশনটা পাচ্ছি না। তাহলে আমরা ওটা বের করি। দেখো পিএইচ এর ভ্যালু যদি 2.46 হয় তাহলে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা হবে হচ্ছে NT log 10⁻².46। এটার ভ্যালু দ্বারাই হচ্ছে, এটার ভ্যালু দ্বারাই কত? আচ্ছা এটার ভ্যালু দ্বারাই আচ্ছা লেখে নাই, এতটুকু রাখলেও হচ্ছে। তাহলে আমি এখন কি করতে পারি বলো তো? ফাইনাল যে যৌগটা হচ্ছে সেটার যে মোল সংখ্যাটা, ফাইনাল মোল সংখ্যাটা আমরা বের করি আগে। ফাইনাল মোল সংখ্যাটা কত হয়? যে ফাইনাল মোল সংখ্যাটা এই যে এটা 10⁻².46 অর্থাৎ এটা যে ঘনমাত্রা ইন্টু তাদের যে আয়তন। আচ্ছা তাদের আয়তন কত হবে বলো তো? এর 10 আর বি এর 20, তো দুইটাকে যখন মিক্সড আপ করছো তাহলে আয়তনটা 30 ml হয়ে যাচ্ছে না? ভি2 এর ভ্যালু কত হচ্ছে? 30 ml হয়ে যাচ্ছে না এই দুইটা মিক্স আপের কারণে? তাহলে আমাদের ভি2 কত হচ্ছে? 30 ml। তাহলে এই দুটাকে গুণ করো তো, এই দুটাকে গুণ করলে হয় ভাইয়া 1.0402 ইন্টু 10⁻⁻4 মোল। তাহলে এটা কি হলো? এই পাত্রতে যে মিক্সড আপ করলাম সি পাত্র, তার মোল সংখ্যাটা বের হইলো না? তাহলে আমরা সবকিছু পেয়ে গেছি। দেখো আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিডের মোল সংখ্যা পাইছি, আমরা ইথানোয়িক অ্যাসিডের মোল সংখ্যা পাইছি এবং দুইটাকে মিক্সড আপ করার পরে মোল সংখ্যাটা পাইছি। এখন আমার কাজ হচ্ছে এই যে ফাইনাল মোল সংখ্যাটা পাইলাম, এই ফাইনাল মোল সংখ্যা থেকে যদি আমি হাইড্রোক্লোরিক অ্যাসিডের মোল সংখ্যাটাকে বিয়োগ দেই তাহলেই আমি ফাইনাল ইথানোয়িক অ্যাসিডের মোল সংখ্যাটা পাবো। তাহলে বিয়োগ দিলে কত হবে? একটা হচ্ছে 1.0402 ইন্টু 10⁻⁻4 ডিভাইডেড বাই NaCl এর মোল সংখ্যা হচ্ছে 10⁻⁻4। তাহলে কত হয়? এটার ভ্যালু হয় 4.02 ইন্টু 10⁻⁻6 মোল, এত হয়। তাহলে আমরা যেটা পাচ্ছি সেটাই কিন্তু অ্যাকচুয়ালি
মানে ইথানোয়িক অ্যাসিডের ফাইনাল মোল সংখ্যা, ইথানোয়িক অ্যাসিডের ফাইনাল মোল সংখ্যা, বুঝতে পারছো? তাহলে আমরা ইথানোয়িক অ্যাসিডের ফাইনাল মোল সংখ্যা পেয়ে গেছি, ইথানোয়িক অ্যাসিডের ইনিশিয়াল মোল সংখ্যা পেয়ে গেছি। এই দুটার যে রেশিও হবে সেটাই হবে তার বিয়োজন মাত্রা। তাহলে আলফা সমান বলতেই পারি না এইটা, অর্থাৎ 4.02 ইন্টু 10⁻⁻6 ডিভাইডেড বাই এই যে 4.4 ইন্টু 10⁻⁻5, 10⁻⁻5। তো এই দুটো রেশিও করলে কত হচ্ছে? এই দুটো রেশিও করলে দাঁড়ায় 0.1005। এটাকে পার্সেন্টেজে নাও, তাহলে আমরা পাবো হচ্ছে 10.5, 10.05। তাহলে আমরা বিয়োজন মাত্রাটা পেয়ে গেছি 10.05। তাহলে আমাকে কোশ্চেনটা বুঝতে হবে। আমি আরেকবার তোমাদেরকে বলছি, দেখো আমার কোশ্চেনে চাইছে হচ্ছে যে এ এবং বি দুটাই অ্যাসিড, তাদেরকে মিক্সড আপ করে যে সিটা পাইলাম সেটা একটা অ্যাসিডিক মিশ্রণ হবে। এই অ্যাসিডিক মিশ্রণে এ পাত্রের দ্রবণটা নিঃশেষ হয়ে যাবে, বি পাত্রের দ্রবণটা অবশিষ্ট থাকবে। তাহলে বি পাত্রের ইনিশিয়ালি একটা ঘনমাত্রা ছিল, ফাইনাল একটা ঘনমাত্রা বা ফাইনাল একটা মোল হচ্ছে, এই দুটার যে রেশিও সেটাই হবে তার বিয়োজন মাত্রা, এবং ওই বিয়োজন মাত্রাটাকে আমাকে বের করতে বলছে। বুঝতে পারছো? তাহলে আমাকে ইনিশিয়াল হাইড্রোক্লোরিক অ্যাসিডের মোল সংখ্যা জানতে হবে, ইনিশিয়াল ইথানোয়িক অ্যাসিডের মোল সংখ্যা জানতে হবে, ফাইনালটা জানতে হবে। এই ফাইনালটা থেকে আমি যদি হাইড্রোক্লোরিকটাকে বিয়োগ দেই তাহলে আমার কিন্তু ইথানোয়িক অ্যাসিডের ফাইনাল মোল সংখ্যাটা বের হবে। আর ইথানোয়িক অ্যাসিডের ফাইনাল মোল সংখ্যাটা আর ইনিশিয়াল মোল সংখ্যার রেশিওটাই হবে আমার তার বিয়োজন মাত্রা। ওকে, বোঝা গেছে? এইভাবে কিন্তু আমরা বের করতে পারি। ঠিক আছে, এখন আসো আমরা এই রিলেটেড আরেকটা এমসিকিউ, একটা সিকিউ সলভ করব। তাহলে কিন্তু আমাদের মিক্সড আপ থিওরিটা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। ওকে, তো আমরা মোটামুটি অনেকটুকু সলভ করে ফেলছি, অনেক কিছু করে ফেলছি। দেখো আবারও সেম, দুইটা পাত্র আছে, দুইটা পাত্রকে আমরা মিক্সড আপ করলাম। এ এবং বি পাত্রটাকে, এই যে এ পাত্র এবং বি পাত্র পরস্পর মিশ্রিত করলাম। মিশ্রিত করার পরে এই পাত্রটাকে পানি পান করা যাবে কিনা, কোশ্চেনটা দেখছো? বলছে যে এ এবং বি পাত্রকে মিক্সড আপ করলাম, মিক্সড আপ করার পরে যে দ্রবণটা তৈরি হলো এটাকে পান করা যাবে কিনা। এখন বলো তো, আমরা কোনো কিছুকে পান করতে পারবো কিনা এটা কিসের উপর ডিপেন্ড করে? ওই পাত্র, ওইটার পিএইচ এর উপর ডিপেন্ড করে না? নর্মালি আমরা কি পান করি? 7 পিএইচ এর পানি পান করি, তাই না? এখন আমরা জানি আমাদের পাকস্থলীর পিএইচ কত। পাকস্থলীতে পিএইচ তোমরা জানো যে 1.5 থেকে 3.5, অর্থাৎ এই রেঞ্জের ভিতরেও যদি আমাদের কোনো একটা দ্রবণ দেওয়া হয় আমাদের পাকস্থলী সেটা নিতে পারবে, ডেঞ্জারাস বাস নিতে পারবে। তাহলে আমার যদি পিএইচটা এই রেঞ্জের ভিতরে থাকে তাহলেই ওই দ্রবণটা আমি পান করতে পারবো, তাই? তাহলে আমাকে এখন প্রমাণ করতে হবে বা দেখতে হবে যে আমি এ এবং বি পাত্রটাকে মিক্সড আপ করার পরে আমার যে গনসা হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বের হবে সেটা কি এই রেঞ্জের ভিতরে কিনা। যদি হয় তাহলে খাইতে পারবো, যদি না হয় তাহলে আর খাইতে পারবো না। তাহলে তোমরা কি আগে থিওরিটা বুঝতে পারছো? যদি বুঝতে পারো তাহলে আমাদের জন্য জিনিসটা বেশ সহজ হয়ে যাবে। তাহলে এই পাত্রের মোল সংখ্যা আমরা আগে বের করি। এই পাত্রের মোলটা কি হবে বলো তো? এই পাত্রের মোল হবে হচ্ছে Na, Na মানে হচ্ছে ভিএস। কি কি দেওয়া আছে দেখি? ভি এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে 600 ml, তাহলে 0.6 লিটার। আর এল এ এস এর ভ্যালু দেওয়া আছে ভাইয়া 5 × 10⁻⁻4। মাশাআল্লাহ সবই দেওয়া আছে। তাহলে আমাদের কনসেন্ট্রেশনটা মোল সংখ্যা বের হবে 3 × 10⁻⁻4 মোল। ওকে, তাহলে আমরা এ এর মোল সংখ্যা বের করলাম। বি এর মোল সংখ্যাটা বের করি। বি এর মোল কি হবে? ভিএস। ভি এর দেখো দেওয়া আছে 400 ml, মানে 0.4 লিটার। এস এর ভ্যালু দেওয়া আছে, হ্যাঁ তাও দেওয়া আছে 4.8 × 10⁻⁻6। তাহলে এটার ভ্যালু কত হচ্ছে? 1.92 × 10⁻⁻4। তাহলে আমরা কিন্তু এ এবং বি এর মোল সংখ্যাটা বের করে ফেললাম। এ এবং বি এর যদি মোল সংখ্যাটা বের করে ফেলি তাহলে এখন আমার কি লাগবে? এখন আমার লাগবে হচ্ছে মোট মোল বের করতে হবে। তাহলে এন এ এবং যেহেতু মিক্স আপ করছি তাহলে এন বি এর মোল সংখ্যা বের করতে হবে। তো দুটাকে যোগ করো, 3 × 10⁻⁻4, ওই যে আগের পেজে করলাম, প্লাস 1.92 × 10⁻⁻4। এই দুটাকে যোগ করো, এই দুটাকে যোগ করলে কত হয়? 4.92 × 10⁻, আচ্ছা এটা 6, এটা সরি এটা 6, তাহলে এটা হচ্ছে 3.019, 3.0192 × 10⁻⁻4 এত মোল হচ্ছে। তাহলে আমি কি পেয়ে গেলাম বলো তো? মিশ্রণের মোট সংখ্যা পেয়ে গেছি। এখন মিশ্রণের মোট মোল সংখ্যাকে যদি তার ভলিউম দিয়ে ভাগ দিই তাহলে তার কিন্তু ঘনমাত্রা পাবো। ঘনমাত্রা পালেই কিন্তু আমরা তার পিএইচটা বের করতে পারবো, তাই না?
তাহলে আমরা চলো এখন মিশ্রণের মোট মোল সংখ্যা বের করি, ঘনমাত্রা বের করি। তাহলে আমাকে মিশ্রণের মোট মোল বের করতে হবে, আয়তন। তাহলে V1 প্লাস V2, তাহলে এখন V1 আর V2 কত হয় দেখি। এই যে দেখো 600 আর 400 ml, তাহলে কত হচ্ছে 600 ml আর 400 ml, তার মানে 1000 ml। 1000 ml মানে ভাইয়া 1 লিটার। 1 লিটার যদি হয় তাহলে আমরা হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কত পাবো বলো তো, বা কনসেন্ট্রেশন কত পাবো? 3.0192 ইন্টু 10⁻⁻4, কারণ মোল সংখ্যাকে তার আয়তন দিয়ে ভাগ দিব। তাহলে আলটিমেটলি সেমই থাকতেছে না, 192 ইন্টু 10⁻4 মোল পার লিটার, বা এটাকে আমরা আরো সহজে বললে মোলারিটি বলতে পারি। ওকে, তাহলে আমরা পিএইচ কি হবে বলো তো? পিএইচ হচ্ছে মাইনাস লগ অফ হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা। তাহলে হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা লিখে দাও, মাইনাস লগ অফ এই যে 3.0192 ইন্টু 10⁻⁻4। ওকে, তো এটা করলে কত হচ্ছে? এটা করলে হয় ভাইয়া 3.52। তাহলে আমরা পিএইচটা পেয়ে গেলাম। এখন আমরা রেশিওটা দেখি, 3.52 কি এই রেঞ্জের ভিতরে হয় বা বেশি হচ্ছে? তাহলে তো খাওয়াই যাবে। তাহলে যদিও ক্ষতিকর 3.52, বাট দ্রবণটা পান করা যাবে। বুঝতে পারছো? তাহলে আমরা কি করলাম, আলটিমেটলি আমরা হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বের করলাম, বের করে আমরা প্রমাণ করলাম। ওকে, আশা করি বুঝতে পারছো। নেক্সট কোয়েশ্চেনটা হোমওয়ার্ক, তোমরা নিজেরাই করবা, দুটো পাত্র মিক্স আপ করে কি হচ্ছে তাহলে হয়ে যাবে। তাহলে দেখো আমাদের মিক্সড আপ থিওরি শেষ, এখন আমরা লাস্ট থিওরিটা পড়বো, সেটা হচ্ছে ভাইয়া টপিকের সাম্য অবস্থা। কি করব এখন, আমরা যে টপিকটা পড়বো সেটা হলো সাম্য অবস্থা। তোমরা সব পড়ে ফেলছো ক্যালকুলেটর রিলেটেড, এখন আমরা একটা টপিক পড়বো যেখানে কোনো ক্যালকুলেটরই লাগে না, এটা হলো সবচেয়ে মজার টপিক, সাম্য অবস্থা। ওকে, তো সাম্য অবস্থার তোমাকে আমি 3টা লাইন পড়াবো, এই 3টা লাইন নিয়ে তুমি দুনিয়ার সব সাম্য অবস্থা তুমি নিজে নিজে অ্যান্সার করতে পারবা। ওকে, 3টা লাইন কি? ফার্স্ট লাইন, তাপমাত্রার প্রভাব। কিসের প্রভাব? তাপমাত্রার প্রভাব। ওকে, তাপমাত্রার প্রভাবটাকে তুমি কিভাবে এক্সপ্লেন করবা? সহজ মনে রাখার টেকনিক, একই হলে বামে, একই হলে বামে, বিপরীত হলে ডানে, বিপরীত হলে ডানে। ভাইয়া এটা কি বললেন? কিছুই তো বুঝলাম না, এখন বুঝাই। দেখো, একই হলে বামে মানে আমি বুঝাইতে চাইলাম, ধরো তাপ উৎপাদী বিক্রিয়া, তারা ডেল এস নেগেটিভ, এটা কি বলে? এটা হলো তাপ উৎপাদী বিক্রিয়া, এটা তাপ উৎপাদী বিক্রিয়া। এখন তাপ উৎপাদী বিক্রিয়ায় যদি তুমি তাপ দাও, কি দাও? তাপ দাও, তাপ দাও, দাও, তুমি তাপ দিলা, তাহলে দেখো তো তাপ উৎপাদী বিক্রিয়া, তাপ দিলা, জিনিসটা সেম না? সেম হলে কোন দিকে যাবে? বামে যাবে। তাহলে বিক্রিয়াটা কোন দিকে যাবে? বামে যাবে। সাম্য অবস্থা কোন দিকে যাবে? বামে যাবে। আর তাপ উৎপাদী বিক্রিয়া ডেল এইচ নেগেটিভ, এটা তাপ উৎপাদী বিক্রিয়া, তাপ না দিলে তাপটাকে সরাই নাও, তাপটাকে সরাই নাও, তাহলে কি হয়েছে? বিপরীত দিকে চলে গেল না? তাপ উৎপাদী কিন্তু তাপ সরাই নিলা, তাহলে কোন দিকে যাবে বলো তো? ডানে যাবে। তাহলে আমরা বলতে পারি না যে একই হলে বামে যায়, বিপরীত হলে ডানে যায়? একইভাবে তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রেও সেম হবে, তাপ হারি বিক্রিয়ায় তাপ সরাই নাও, একই বামে যাবে, তাপ হারি বিক্রিয়ায় তাপ দাও, বিপরীত দিকে অর্থাৎ ডানে যাবে। হয়েছে? তাহলে একটা লাইন শিখলাম। ওকে, 3টা লাইন শিখবো বলছে। 2 নাম্বারটা হচ্ছে চাপের প্রভাব। কিসের প্রভাব? চাপের প্রভাব, চাপের প্রভাব। এইটা দিয়ে তুমি আজীবনের সব সাম্য অবস্থা তোমার হয়ে যাবে। বাড়ালে কমে, কমালে বাড়ে, বাড়াইলে কি হবে? কমবে, কমাইলে কি হবে? বাড়বে, কমাইলে কি হবে? বাড়বে। বা একটা এক্সাম্পল দিয়ে বুঝান তাহলে সব হয়ে যাবে। আমি এক্সাম্পল দেই, ধরো নাইট্রোজেন আর 3 অণু হাইড্রোজেন মিলাই তৈরি করলে হলো 2 অণু অ্যামোনিয়া। তাহলে বলো তো এইদিকে মোল সংখ্যা কত? 4 মোল, দুইটার যোগফল। এদিকে মোল সংখ্যা কত ভাইয়া? 2 মোল, তাই না? তাহলে মোল সংখ্যা কোন দিকে বেশি? এই দিকে বেশি, এই দিকে কম। এখন তুমি যদি বাড়াও, চাপ বাড়াও, মোল সংখ্যা এদিকে বেশি, তাহলে চাপ যেদিকে কম সেদিকে যাবে, তাহলে কমের দিকে যাবে, তাহলে উৎপাদ বাড়বে, বিক্রিয়ক কমবে। আবার কমাইলে কোন দিকে যাবে? যেদিকে বেশি সেদিকেই যাবে। তাহলে কমাই দিছো, তাহলে এই দিকে যাবে, অর্থাৎ বিক্রিয়কের দিকে যাবে। বুঝতে পারছো? তাহলে চাপের প্রভাব কিন্তু এইটাই। ওকে, এখন তাহলে ভাইয়া আরেকটা প্রভাব বাকি আছে, সেটা হচ্ছে ভাইয়া ঘনমাত্রার প্রভাব। সেটা কি ভাইয়া? ঘনমাত্রার প্রভাব। এটা হলো দুনিয়ার সবচেয়ে সহজ জিনিস, ঘনমাত্রার প্রভাব। এটা কেমন হবে ভাইয়া? যে একই একই দিকে যায়, কি হয়? একই দিকে যায়, অর্থাৎ বাড়ালে বাড়বে, কমালে কমবে, বাড়ালে বাড়বে, কমাইলে কমবে। তার মানে হচ্ছে ভাইয়া তুমি যেদিকে বেশি কম,
বে, বাড়াইলে সেদিকেই যাবে, আর যেদিকে কম কমাইলে সেদিকেই যাবে। তাহলে আমরা কিন্তু তাপমাত্রা, ঘনমাত্রা এবং চাপের প্রভাবটা পড়ে ফেলছি। হ্যাঁ, এখন তুমি কোশ্চেন দেখো, সব পারো তুমি, আর একটা জিনিসও না পারা নাই। খেয়াল করো তো, প্রথম কোশ্চেনে কি বলছে, যে বিক্রিয়ার সাম্য অবস্থায় চাপের প্রভাব ব্যাখ্যা করো। দেখো তো বিক্রিয়াটা আমি লিখি, A2 গ্যাসীয়, B2 গ্যাসীয়, অবশ্যই গ্যাসীয় হইতে হবে, উভমুখী বিক্রিয়া হইতে হবে এবং মোল সংখ্যার ডিফারেন্ট থাকতে হবে। এই কোয়েশ্চেনটা খুব মজার। খেয়াল করো তো, এখানে মোল সংখ্যার যোগফল 2 মোল না, এখানেও মোল সংখ্যার যোগফল 2 মোল। এই মোল সংখ্যার কোনো চেঞ্জ হইলো রে? হইছে? হয় নাই। তাহলে এখানে চাপের কোনো প্রভাব থাকবে? চাপের প্রভাব কিন্তু নাই। কারণ কি, তোমার চাপের প্রভাব থাকার জন্য মোল সংখ্যা ডিফারেন্ট হতে হয়, কিন্তু মোল সংখ্যাটা আনচেঞ্জ, তাহলে চাপের কোনো প্রভাবই থাকবে না। তাহলে আমরা বলতে পারি না উদ্দীপকের বিক্রিয়ায় চাপের কোনো প্রভাব নাই। এইভাবে এক্সপ্লেন করে দিবা, তাহলেই হয়ে যাবে। ওকে, পরের কোয়েশ্চেন, উদ্দীপকের বিক্রিয়ায় সাম্য অবস্থার উপর তাপমাত্রা এবং চাপের প্রভাব। দেখো আমি পড়াই ফেলছি, এখন তুমি নিজে নিজেই বলো। বিক্রিয়াটা একটু লিখে দেই। দেখো যে CxCl5, এখান থেকে উভমুখী বিক্রিয়ার ফলে উৎপন্ন হলো XCl3 এবং Cl2, এটা, এবং দেওয়া আছে ডেল এইচ এর ভ্যালু ভাইয়া -19। তার মানে আমি বুঝতেই পারছি এটা তাপ উৎপাদী বিক্রিয়া। কি বিক্রিয়া রে? তাপ উৎপাদী। ডেল এইচ নেগেটিভ হলে কি হয়? তাপ উৎপাদী বিক্রিয়া হয়। এখন তাপ উৎপাদী বিক্রিয়ায় যদি আহ কিসের প্রভাব? তাপমাত্রার প্রভাব এবং ইয়ার প্রভাব বলছে। তাহলে এখন তুমি বলতে পারো না তাপমাত্রার প্রভাব তুমি কিভাবে ব্যাখ্যা করবা? তাপমাত্রার প্রভাব তুমি বলবা যে ভাইয়া এটা তাপ উৎপাদী বিক্রিয়া, তাপমাত্রা যদি বাড়াই দিই একই হবে, তাহলে বিক্রিয়াটা কোন দিকে চলে যাবে? বাম দিকে, অর্থাৎ বিক্রিয়ক বাড়বে, উৎপাদ কমবে। আর তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা কমাই দিলাম, বিপরীত হয়ে গেল, তবে হলো ডান দিকে, ডান দিকে গেলে উৎপাদগুলো বেড়ে যাবে। ওকে, একটা প্রভাব হয়ে গেল। পরবর্তীতে আসো চাপের প্রভাব। চাপের প্রভাবকে কি বলবো ভাইয়া? এখানে আসে 1 মোল, এই পারে আসে 2 মোল, 1 আর 1 মিলাই 2 মোল। তাহলে চাপ এদিকে বেশি, চাপ যদি বাড়াই দেই কমে যাবে, অর্থাৎ বাম দিকে যাবে, বিক্রিয়ক বাড়বে। চাপ যদি কমাই দেই তাহলে যেদিকে বেশি সেদিকে যাবে, অর্থাৎ উৎপাদ বাড়বে। তাহলে তুমি যদি আমার থিওরিটা বুঝো, তুমি এটা কিন্তু নিজে নিজে এক্সপ্লেন করতে পারবা। ওকে, আসো পরেরটাতে। এই যে দেখো, তাপ এবং চাপ বৃদ্ধি করলে উৎপাদের উপর কি প্রভাব পড়বে। আমি আর বেশি ডিটেলে যাব না, তাপমাত্রা বাড়াবো। এটা দেখো তো তাপ উৎপাদী না তাপহারী বিক্রিয়া? এই যে ডেল এইচ নেগেটিভ, তাহলে তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপ যদি বাড়াই দাও একই না, বাম দিকে যাবে না? বাম দিকে বিক্রিয়ক না উৎপাদ? বিক্রিয়ক। তাহলে বিক্রিয়ক যদি বাড়ে উৎপাদ কমবে না, তাহলে উৎপাদের প্রভাব কি হবে? উৎপাদটা কমে যাবে। তাপমাত্রার প্রভাব। চাপের প্রভাবে আসো, এদিকে আছে ভাইয়া 4 মোল, এদিকে আছে ভাইয়া 2 মোল। তাহলে কোন দিকে বেশি? বিক্রিয়কের দিকে বেশি। চাপ যদি বাড়াই দাও কোন দিকে যাবে? কমের দিকে যাবে, তাহলে উৎপাদের দিকে যাবে। চাপ যদি বৃদ্ধি করো তাহলে উৎপাদটা বাইরে যাবে। তাহলে দেখছো এখানে তাপমাত্রা এবং চাপের প্রভাব পরস্পর ব্যস্তানুপাতিক। তাপমাত্রা বাড়াচ্ছ তো বিক্রিয়ক কমছে, তাপমাত্রা চাপ বাড়াচ্ছ তো বিক্রিয়ক বাড়ছে। তাহলে এগুলো আমরা কিভাবে করব? লো টেম্পারেচার হাই প্রেসার। ওকে, লো টেম্পারেচার হাই প্রেসার অ্যামোনিয়ার উৎপাদনটা এভাবেই করা হয়। কেন এখন তুমি বুঝতে পারছো? দেখছো, দেখো কত কিছু কত কিছুর সাথে রিলেটেড। যে দেখো, ঘনমাত্রা, তাপমাত্রা এবং চাপের প্রভাব। ভাই আমি যেভাবে বলছি সেভাবে করে ইনশাল্লাহ হয়ে যাবে। সেম কোয়েশ্চেন ভাইয়া, যে তাপমাত্রা এবং চাপের যে পরিবর্তন সেটাকে ব্যাখ্যা করো। দেখো ময়মনসিংহ বোর্ড 25-এ আসছে। আবার সেম প্রভাব, যে বিক্রিয়াতে অধিক উৎপাদন করতে হলে কি কি পদক্ষেপ কোশ্চেন করতে হবে। ঢাকা বোর্ড 23-এর কোশ্চেন। সেম জিনিস, তুমি যদি তাপমাত্রা, যদি এটা তাপ উৎপাদী বিক্রিয়া হয় তাপমাত্রা কমাই দিবা, চাপ যদি বেশি থাকে চাপ কমাই দিবা, আর ঘনমাত্রা বাড়াই দিবা, তাহলেই কিন্তু হয়ে যাবে। ঠিক আছে না? তাহলে আমরা কিন্তু পেরে গেলাম। তো এটার মধ্যে দিয়ে কিন্তু আমাদের এই দেখো প্রত্যেকটা তাপমাত্রার প্রভাব, চাপের প্রভাব সবগুলো দেখো সেম জিনিস, তাই না? আচ্ছা দেখো, এই যে কি কি পদক্ষেপ নিবা, ওই আগের কোশ্চেনটার মতো যশোর বোধে আসছে। এই তো, তাহলে আমরা মোটামুটি ভাবে কি করলাম? মোটামুটি ভাবে আমরা কিন্তু প্রত্যেকটা টপিক সলভ করে ফেললাম এই চ্যাপ্টারে। ঠিক আছে না? তাহলে এই চ্যাপ্টার থেকে আমরা 5টা টপিক মেনলি পড়লাম। প্রথমে পড়লাম কেপিকেসি, এরপরে পড়লাম বাফার, এরপরে পড়লাম পিএইচ, এরপরে পড়লাম 2টা পাত্র থাকবে ওখানে মিক্সড আপ করার থিওরি, এরপরে পড়লাম ভাইয়া সাম্য অবস্থার প্রভাব। তুমি বোর্ড কোয়েশ্চেন খুলে দেখো, যতগুলা বোর্ড কোয়েশ্চেন এই চ্যাপ্টার থেকে আসছে, এই 5টা টপিক থেকেই ঘুরাই ফিরাই আসছে। তুমি যদি এই 5টা টপিক ভালো করে বুঝো,
তোমার একটা গ বা ঘ ইনশাল্লাহ বাদ যাবে না। এবং এখান থেকে অ্যান্সার করাটা সবচেয়ে মজার, সবচেয়ে বেশি ভালো মার্ক পাওয়ার একটা ওয়ে, কারণ এখানে ম্যাথ আছে। তো চলো, আমরা তো তোমাদের নিয়ে রিস্ক নিতে পারি না, আমি তোমাদেরকে আরো দুই একটা থিওরি নিয়ে একটু বলে দেই। এই থিওরিগুলা এমসিকিউতে তো লাগবেই, যদি আসে তাহলে সিকিউতেও আসতে পারে। তো এর ভিতরে একটা ইম্পর্টেন্ট থিওরি হচ্ছে ভাই আরহেনিয়াসের থিওরি। কি বললাম বলো তো? আরহেনিয়াসের ইকুয়েশন। কি? আরহেনিয়াসের ইকুয়েশন। তো এটা একটু বলে দিচ্ছি, এটা এ পর্যন্ত আসে নাই, বাট যদি আসতে পারে। আর হে, কেন এবার তো সম্মিলিত বোর্ড, তোমাদের শিক্ষামন্ত্রী চেঞ্জ হয়েছে, বলা যায় না। আর হে নিয়াসের ইকুয়েশন, আরহেনিয়াস ইকুয়েশন, এই জিনিসটা তোমাকে একটু বলে দিচ্ছি। এটা এমসিকিউতে তো লাগবেই, সিকিউতে যদি আসে তাহলে তোমার এখান থেকে থিওরি দিয়ে হয়ে যাবে। ওকে, তো আরহেনিয়াসের ইকুয়েশনটা বলার আগে আমি বলে নেই, আরহেনিয়াস সাহেব কেপি ও কেসি এর উপর তাপমাত্রার প্রভাবটাকে ব্যাখ্যা করছেন। এর উপর তাপমাত্রার প্রভাব ব্যাখ্যা করছেন, এটা একটা এমসিকিউ। তাপমাত্রার প্রভাব ব্যাখ্যা করছেন, তাপমাত্রার প্রভাব, প্রভাবটাকে ব্যাখ্যা করছেন, প্রভাব। তাহলে কেপি এবং কেসি এর উপর তাপমাত্রার প্রভাব কার ইকুয়েশন? আরহেনিয়াস সাহেবের ইকুয়েশন। আরহেনিয়াসের ইকুয়েশনটা তোমরা মনে রাখবে এভাবে, যে কে ইজ প্রপোর্শনাল টু পি ইন্টু জেড ইন্টু ই টু দ্য পাওয়ার মাইনাস ইএ ডিভাইডেড বাই আরটি। এটা হচ্ছে আরহেনিয়াস সাহেবের ইকুয়েশন, যেখানে পি হলো ভাইয়া স্থানিক বিন্যাস, জেড হলো ভাইয়া সংঘর্ষ, আর এটা হলো ভাইয়া সক্রিয়ণ শক্তি। তাহলে এখান থেকে আমাদের আরহেনিয়াস সাহেবের ইকুয়েশনটা চলে আসে। এখান থেকে তোমাদের যে জিনিসটা লাগবে মনে রাখা, সেটা হচ্ছে যে এইটাকে যদি আমি লনে কনভার্ট করি, তাহলে মনে রাখবা এটা দেখতে এমন হয়, লন কে ইকুয়াল লন এ মাইনাস ইএ বাই টি, মাইনাস ইএ বাই টি। এটাই হচ্ছে ভাইয়া আমাদের ইকুয়েশন। আর লনকে যদি আমি লগে কনভার্ট করি, তাহলে এটা হয়ে যাবে ভাইয়া লগ এ মাইনাস ইএ বাই টি, সেম থাকবে, এখানে 2.303 হয়ে যাবে। এটাই হচ্ছে ভাই ইয়ে। তবে এই দুটো ইকুয়েশন তোমরা মনে রাখবা। ওকে, এবং দুইটা ইকুয়েশন থেকে আরেকটা জিনিস মনে রাখবা, যদি রেশিও বের করতে বলে তাহলে মনে রাখবা লগ, ধরো রেশিও বের করতে বলছে K1 আর K2, K3 আর K2 বিক্রিয়া, তাহলে মনে রাখবা যে এইটা হবে তখন তার ইকুয়েশন ইএ বাই টি, যেটা নিচে আসে সেটা আগে চলে আসবে, যেটা উপরে আসে সেটা পেছনে চলে যাবে। তাহলে এই যে আমাদের ইকুয়েশনটা হয়ে গেল। তাহলে দেখো, আমরা আরহেনিয়াসের ইকুয়েশন তিনটা জেনে ফেললাম, যদি বোর্ড পরীক্ষায় আসেও এই তিনটার বাইরে আসবে না। লাস্টে আরেকটা জিনিস শিখে নিব, সেটা হলো ঢাল নির্ণয়। ঢাল নির্ণয়, এই সমীকরণ থেকে ঢাল নির্ণয় করতে হয়, তখন আমরা মনে রাখবো ঢালটা হচ্ছে ভাইয়া ইএ ডিভাইডেড বাই আর, কি বললাম? মাইনাস ইএ ডিভাইডেড বাই আর। ওকে, তো এখান থেকে মনে রাখতে পারি। ওকে, যদি এটা লনের ক্ষেত্রে, এটা কখন? লনের ক্ষেত্রে। আর লগ হইলে কি হবে? মাইনাস ইএ ডিভাইডেড বাই আর ইন্টু 2.303। তাহলে এটা লগের ক্ষেত্রে। তাহলে আমরা কিন্তু আরহেনিয়াসের গোষ্ঠী উদ্ধার করে ফেলছি। এতটুকু তুমি যদি জানো, এই পর্যন্ত আসে নাই, বাট তুমি যদি আরহেনিয়াসের এই কোয়েশনগুলো জানো, আরহেনিয়াস থেকে যদি কোয়েশ্চেন আসে সেটা অ্যান্সার করতে পারবা। ওকে, তো আরহেনিয়াস যদি জানো, তাহলে তোমাকে আরেকটা জিনিস জানা উচিত, সেটা হচ্ছে ভ্যান হফের ইকুয়েশন। কার ইকুয়েশন? ভ্যান হফের ইকুয়েশন। তো আরহেনিয়াসের ইকুয়েশনটা ছিল ভাইয়া কেপি কেসি এর সাথে টেম্পারেচারের সম্পর্ক। ভ্যান টপের ইকুয়েশন হলো সাম্য অবস্থায় টেম্পারেচারের সম্পর্ক, সাম্য অবস্থায় টেম্পারেচারের প্রভাব বা তাপমাত্রার প্রভাব, টেম্পারেচার এর প্রভাব। এটা হচ্ছে ভাই ভ্যান টপের ইকুয়েশন। ওকে, তাহলে ভ্যান টপের ইকুয়েশন থেকে আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে লগ অফ কেপি ইকুয়াল হচ্ছে ভাইয়া মাইনাস ডেল এইচ ডিভাইডেড বাই, মানে হচ্ছে মাইনাস হবে এখানে 2.303 ইন্টু আর ইন্টু 1 মাইনাস T1 ডিভাইডেড বাই T3, বা যেটা দিয়ে তুমি মনে রাখতে পারো। আচ্ছা, একটু ভুল বলছি, একটু মুছে দিই এটাকে, এইটা ইন্টু 1 ডিভাইডেড বাই টি প্লাস ডেল এস বাই আর, ডেল এস বাই আর। তো এটা হচ্ছে ভাই আমাদের ভ্যান হফের ইকুয়েশন। এখানে কোনটা কি? ডেল এইচ মানে বিক্রিয়ার তাপ, আর হলো কনস্ট্যান্ট, টি হলো টেম্পারেচার, আরেকটা আর হলো কনস্ট্যান্ট, আর এস হলো ভাই এন্ট্রপি। এস মানে কি? এন্ট্রপি, এন্ট্রপি। তো তুমি যদি এইগুলা জানো, তাহলে তোমার ভেন্টপের ইকুয়েশনটা তুমি বের করতে পারবা। এখান থেকে তোমার হচ্ছে রেশিওটা যদি বের করতে বলে, এককটা জেনে রাখো, জুল পার মোল, জুল পার মোল, এটা হলো তার একক। যদি রেশিও বের করতে বলে, অর্থাৎ লগ K3 বাই K1 বের করতে বলে, তখন তুমি কিভাবে বের করবা? মনে রাখবা যে এটার তখন হয়ে যাবে মাইনাস ডেল এইচ ইন্টু 2.303 ইন্টু আর
ইন্টু 1 মাইনাস k1 মাইনাস 1 মাইনাস k2 তাহলে k3। তাহলে এটা আমাদের ইকুয়েশন হয়ে গেল। তাহলে আমরা এই দুটো সূত্র যদি মনে রাখতে পারি আমাদের ভ্যান টপের ইকুয়েশনটা হয়ে যাচ্ছে। তাহলে আমরা আরহেনিয়াস আর ভ্যান টপ এই দুটো শিখে ফেললাম। তাহলে এটার মধ্যে দিয়েই কিন্তু আমাদের চ্যাপ্টার 4 এর সমাপ্তি হলো ইনশাল্লাহ। আমি চ্যাপ্টার 4 এ ট্রাই করছি টপিক ওয়াইজ তোমাদের বোর্ড পরীক্ষার গ এবং ঘতে যা যা আসতে পারে সবগুলাকে ইনশাল্লাহ এক্সপ্লেইন করা। আশা করি তোমাদের এখন তোমরা যদি বই খুলো তোমাদের আর একটা টপিকও সমস্যা থাকার কথা না। এই 5টা টপিকের আওতায় চ্যাপ্টার 4 এ সবগুলো এমসিকিউ ইনশাল্লাহ হয়ে যায়। তো ধন্যবাদ জানাই সবাইকে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।